সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার সাথে যুক্ত হয়ে পড়ছো নিশ্চয়ই এতক্ষণে, এবং অনেকেই হয়তো অপেক্ষা করেছিলে। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের বাংলা ব্যাকরণ কোর্সের প্রায় আমরা শেষের দিকে আছি। আমরা পদ প্রকরণে আছি, পদ প্রকরণ শেষ করব, তারপরে কারক, তারপরে আমাদের ছোটখাটো কিছু টপিক আমরা করব, কাল, বচন, পদার্থ নির্দেশক ইত্যাদি ইত্যাদি। তারপরে আমাদের কোর্সটি কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী তথা পদ প্রকরণ এই আলোচনাতে আছি। আমার মনে হয় যে তোমরা আমার সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে পড়েছ। ঠিক আছে, শ্যামলী আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অবনী সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। মুরাদ চৌধুরী, কেমন আছেন স্যার? মুরাদ, ভালো আছি, ভালো আছি ইনশাআল্লাহ। জান্নাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাহিত্য কোর্সটি মেবি 19 তারিখের পরে যে কোনো দিন, 19 তারিখের পরে যে কোনো দিন শুরু হবে সাহিত্য কোর্স ইনশাআল্লাহ। তোমরা যদি সঙ্গে থাকো তাহলে অতি দ্রুত শুরু হবে, আর যদি সঙ্গে না থাকো তাহলে হয়তো হবে না আর কি। হ্যাঁ, শাপলা খাতুন, আর 4-5টা লেকচার পাবেন। মুরাদ চৌধুরী, আর হয়তো 4-5টা লেকচার ইনশাআল্লাহ আমরা করবো। আমরা 13-14 তারিখের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। সব পড়াবো রে বাবা, মিম আক্তার, সব পড়াবো আজকে, সব তুষ করে ফেলাবো। দাঁড়াও, শুধু পদ প্রকরণের কারকটা শেষ করতে দাও, পদ আর কারকটা শেষ করি, তারপরে সব ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আচ্ছা, তাহলে আমি শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করছি। করে আমি একটু গত দিনের প্রশ্নে একটা কারেকশন ছিল অল্প একটু, অনিচ্ছাকৃত একটি ত্রুটি, মুদ্রণ প্রমাদজনিত একটি ত্রুটি ঘটে গেছে, একটু দয়া করে ক্ষমা করবেন। 1 নম্বর প্রশ্নের উত্তরটি বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর না, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, অর্থাৎ গণমূর্তি হবে। শিক্ষার্থী বন্ধুরা একটু কারেকশন করে নিবে তোমরা, একটু মুদ্রণ প্রমাদজনিত বা কম্পিউটার জনিত একটু ভুল হয়ে গেছে। গোড়াতে গলদ, যাকে আমরা বলতে পারি। 1 নম্বরের উত্তর আমরা দিয়েছি ঘ, কিন্তু ঘ উত্তর হবে না, উত্তর হবে কি গ। গ, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। উচ্চারণ আমাদের জবের ইয়েতে মানে কোথাও আমাদের ইয়ের মধ্যে নাই। শিক্ষার্থী বন্ধুরা উচ্চারণ নিয়ে 2-4 জন আমাকে বলছেন, কিন্তু উচ্চারণটা যেহেতু আমাদের জব কিংবা অ্যাডমিশন কিংবা কোনো ক্লাসেই নাই, ফলে উচ্চারণকে আমরা অ্যাভয়েড করছি সঙ্গত কারণে। আমাদের কোনো জবের পরীক্ষায় সাধারণত উচ্চারণ আসে না, এবং অ্যাডমিশন টেস্টে সাধারণত উচ্চারণ আসে না। ইন্টারমিডিয়েট সিলেবাসে উচ্চারণটি যদিও আছে, কিন্তু অ্যাডমিশন বা A-লেভেলের পরীক্ষায়, জবের পরীক্ষায় উচ্চারণ থাকে না বলে আমরা উচ্চারণ টপিকটা অ্যাভয়েড করেছি আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমি 1 নম্বরের কারেকশনটা দিলাম, অর্থাৎ বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বিদ্যান যখন তুলনা করা হবে একজনের সাথে আরেকজনের, তখন তরতম প্রত্যয় হবে না। তরতম কখন হবে একটু দেখে নেন। পদ্মা যমুনার চেয়ে দীর্ঘতর না, দীর্ঘ, পদ্মা যমুনার চেয়ে দীর্ঘ। কিন্তু যদি বলি যে পদ্মা দীর্ঘতর, এটি একটি দীর্ঘতর নদী, এটি একটি দীর্ঘতর নদী, মানে অনেকের চাইতে দীর্ঘ। যখন তুলনাবাচক শব্দটি থাকবে না, তখন তরতম ব্যবহার করা যাবে। মেঘনা বৃহত্তম, কিন্তু কার সাথে বৃহত্তম উল্লেখ করা নেই, সবার চেয়ে বৃহৎ, তাহলে বৃহত্তম। জি, অর্থাৎ যখন তুলনা কার সাথে সেটা উল্লেখ থাকবে না, তখন তরতম যুক্ত করা যাবে। যদি কার সাথে উল্লেখ করা থাকে তাহলে আর তরতম না। ঠিক আছে, তো আমরা আজকে আপনাদের কোনো প্রশ্ন ছিল গত দিনের প্রশ্ন নিয়ে? আছে একজন আরেকটি প্রশ্ন পেয়েছি আমি, করেছিলেন আপনারা কমেন্টসে। 8 নম্বর, এই বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?
8 নম্বর যে প্রশ্ন আছে একটা বাক্য ভুলের সংখ্যা কয়টি, তো ভুলের সংখ্যা কয়টি এটা নির্ভর করবে আপনি বানানগুলো ঠিকঠাক মতো জানেন কিনা, বুঝতে পেরেছেন? ভুল বোঝেন কিনা। তো যেমন এখানে ছিল মুমূর্ষু, বানানটি ভুল, তো সেটা তো আমরা ওই যে আমাদের একটা প্রশ্ন ছিল মেবি গত দিনের বানানের মুমূর্ষু, তাহলে মুমূর্ষু শব্দটা কি মুমূর্ষু, তাহলে এখানে একটা ভুল আছে, তাহলে মুমূর্ষু ভুল। সুষ্ঠু না, বানানটি কি সুষ্ঠু, তাহলে ভুল। এখন আপনি হয়তো সুষ্ঠুই বলেন, ভুল করেন, আপনি ভুলটা ধরতে পারেননি, আসলে বানানটা কি সুষ্ঠু, তাহলে এটি একটি ভুল। তারপরে আমাদের চিকিৎসা ঠিক আছে, নাম ভয় ঠিক আছে, ব্যাধি ভুল, ব্যাধি, ব্যাধি কি হবে, ব্যাধি বজ্রফল আকার ভয়। আরেকটি ভুল, মারাত্মক একটি মারাত্মক ভুল, মারাত্মক একটি মারাত্মক ভুল, ময়াকার রাকার তয়ে ময়ে, তাই না, যফল মারাত্মক তয়ে ময়ে হবে, জি মারাত্মক, ময়াকার রাকার তয়ে ময়ে মারাত্মক। রূপ বানানটি এরকম আছে, এটি ভুল, রূপ বানান কি হবে, রয় দীর্ঘকার পর রূপ, রয় দীর্ঘ। আর ধারণ ধয়াকার মূর্ধন্য হবে, আমরা দন্তন্য দিয়েছি, ধারণ বানানটা হবে কি মূর্ধন্য দিয়ে। তো এইখানে বানান বলছিল কয়টি, 6টি, একটা মুমূর্ষু, একটি সুষ্ঠু, একটি ব্যাধি, একটি মারাত্মক, একটি রূপ এবং আরেকটি ধারণ, এই 6টি বানান বলছিল। আসলে ভুল প্র্যাকটিস করাতে পারলে তো ভালোই হয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু আসলে এই যে বললাম যে আসলে যে একেবারেই অনেক দূরে একটা কাল্পনিক একটা সংলাপের মতো, এটা মুশকিল। মানে আপনারা যদি আমার ক্লাসের সামনাসামনি থাকতেন, আমি যেটা করি সামনাসামনি হলে হয়তো লিখতে দিয়ে প্র্যাকটিস করি আমরা, 2 4 5 10 20টি বাক্য ভুল করে তুলে দিই বোর্ডে, আপনারা লিখবেন, একটু প্র্যাকটিস হয়। কিন্তু এত দূর থেকে এই কাজটি করা খুবই কষ্টসাধ্য। হ্যাঁ, একটু নিজেরা সম্ভব হলে করবেন। হ্যাঁ ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে আজকে পড়ায় চলে যাব। আমরা পদ প্রকরণে ছিলাম, যে শিক্ষার্থী বন্ধুরা পদ প্রকরণ আমরা করছি, আমরা বিশেষণ শেষ করেছি গতদিন, আজকে আমরা করব বিশেষণের অতিশয়ন। লেখেন বিশেষণের অতিশয়ন, আমরা করেছি কিনা জানেন, একটু দেখেন তো করেছি কিনা। বিশেষণের অতিশয়ন করেছি গতদিন, একটু নক করেন দ্রুত 2 1 জন, বিশেষণের অতিশয়নটি করেছি কিনা। কামরুজ্জামান সরকার, ওয়ালাইকুম আসসালাম। শিষ্য জিতে রহল, হ্যাঁ জিতে রহল না করাইনি, জি ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো আছি বাবা। হ্যাঁ, তো শুরু করি আমরা বিশেষণের অতিশয়ন। শিক্ষার্থী বন্ধুরা জি, আস্তানা শাপলা খাতুন, জি অন্তঃস্থল, যেটি তল তল সেখানে হলো ত, আর যেটি স্থল সেটি হচ্ছে থ। যেমন অন্তঃস্থল, ঠিক আছে, হ্যাঁ অন্তঃস্থল, অন্তঃস্থল তল, ঠিক আছে। আবার আস্তান, আস্থা, অধীনস্থ, স্থ মানে অবস্থিত, স্থ মানে কি অবস্থিত, অধীনে অবস্থিত, অধীনে অবস্থিত সেটা হলো স্থ। আর যেটা তলে, অন্তরের তলে, সেটা অন্তঃস্থল। জি, মাহফুজুল্লাহ মাহফুজ, আমি গতদিন এই প্রশ্নটি আপনাদেরকে করেছিলাম, আপনারা তো আসলে প্রশ্ন করেন, আপনারা তো আমাকে উত্তর দিতে হবে, আমাকে আপনি উত্তর দেন। মাহফুজুল্লাহ মাহফুজ, বই যদি বস্তুবাচক বিশেষ্য জাতিবাচক হয়, তাহলে পৃথিবীতে বস্তুবাচক বিশেষ্যের একটা উদাহরণ দেন। মাহফুজ উল্লাহ মাহফুজ, আপনাকে প্রশ্ন করছি, আপনি একটি বস্তুবাচক শব্দের উদাহরণ লিখবেন, দয়া করে একটি বস্তুবাচক শব্দের উদাহরণ লিখবেন। পৃথিবীতে নিশ্চয়ই কোনো না কোনো একটা বস্তুবাচক শব্দের উদাহরণ আপনার জানা আছে, একটি শব্দ লিখবেন যেটি বস্তুবাচক।
দেখেন বাঘ সিংহের চেয়ে হিংস্র, বাঘ সিংহের চেয়ে হিংস্র। শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে বিশেষণ পদ কোনটি বলেন তো? বিশেষণ পদ কোনটি বলেন? আজিজুল ইসলাম, কলম দ্বারা তাহলে কোন কলমকে বোঝায়? একটা কলমকে না পৃথিবীর সব কলমকে? এই গাধা আজিজুল ইসলাম বল, কলম দ্বারা কি তাহলে একটা কলমকে বোঝায় না পৃথিবীর সব কলমকে বোঝায়? কেমনে বুঝতে বুঝতে হলো? আশরাফুল সেলিম লিখেছেন হিংস্র। আচ্ছা, ইব্রাহিম লিখেছেন হিংস্র, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে লিখেছেন হিংস্র না, ভুল। এই বাক্যে কোনো বিশেষণ নেই, এই বাক্যে কোনো বিশেষণ আছে। এটি কার বিশেষণ বলেন তো? মাহফুজুল্লাহ মাহফুজ, গাধা। কলম যদি বস্তু হয় তাহলে কলম দ্বারা কি একটা কলমকে বুঝিস না পৃথিবীর সব কলমকে বুঝিস না গাধা? তুই যে বললি বই পৃথিবীর সব বই, তাহলে কলম কি একটা কলম না পৃথিবীর সব কলম? কোন কলমের নাম কলম বল? আচ্ছা, হিংস্র কার বিশেষণ বলেন, বাঘের না সিংহের? হিংস্র কার বিশেষণ, বাঘের না সিংহের? হিংস্রটা বিশেষণ বলেছেন আপনারা অনেকে, যে থ্যাংক ইউ। হিংস্র যদি বিশেষণ হয় তাহলে এটা কার বিশেষণ, বাঘের না সিংহের বলেন? বাঘের নাকি সিংহের? আসলে এখানে কোনো বিশেষণ নাই শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে কোনো বিশেষণ নাই। বাঘের গুণ না, সিংহেরও গুণ না, এটি হচ্ছে না, এটি বাঘ আর সিংহের দোষ গুণের তুলনা। বাঘ আর সিংহের দোষ গুণের তুলনা, কম্পেয়ার, এর নাম হচ্ছে অতিশায়ন। লিখবেন, দুটি পদের দোষ গুণের তুলনা করাকে বলা হয় অতিশায়ন। লিখে নেন, দুটি পদের, দুটি পদের দোষ গুণের তুলনাকে বলা হয় অতিশায়ন। এখানে কোনো গুণ নাই, বাঘেরও গুণ না, সিংহেরও গুণ না ভাই। যদি বলতাম বাঘ হিংস্র তাহলে গুণ, সিংহ হিংস্র তাও গুণ, বাঘ সিংহ দুজনে হিংস্র তাও গুণ, পৃথিবীর সব পশু হিংস্র তাও গুণ। কিন্তু বাঘ সিংহের চেয়ে হিংস্র, এখানে কোনো গুণ প্রকাশ পায়নি। বাঘের সাথে সিংহের হিংস্রতার বা সিংহের সাথে বাঘের হিংস্রতার কি তুলনা? তাহলে এর নাম অতিশায়ন ভাই। এখানে কোনো গুণ নাই, বিশেষণ নাই, অতিশায়ন। এটার নাম অতিশায়ন। দুটি পদের দোষ গুণের তুলনাকে বলা হয় অতিশায়ন। যদি বলি এই ছেলেটি চালাক তাহলে বিশেষণ, ওই ছেলেটি চালাক তাও বিশেষণ, এই দুটো ছেলে চালাক তাও বিশেষণ, পৃথিবীর সব ছেলে চালাক তাও বিশেষণ, কিন্তু এই ছেলেটি ওই ছেলেটির চেয়ে চালাক, এটি আর বিশেষণ না, অতিশায়ন। এই মেয়েটি ফর্সা তাহলে এটা মেয়েটির গুণ, ওই মেয়েটি ফর্সা তাহলে গুণ, আমার ক্লাসের সব মেয়ে ফর্সা তাহলে গুণ, তাহলে পৃথিবীর সব মেয়ে সুন্দর তাও গুণ, কিন্তু এই মেয়েটি ওই মেয়েটির চেয়ে সুন্দর, এই মেয়েটি ওই মেয়েটির চেয়ে বোকা, এই মেয়েটি ওই মেয়েটির চেয়ে স্মার্ট, এটি আর বিশেষণ নাকি অতিশায়ন। অতিশায়ন, বুঝতে পেরেছেন? যখন দুটি পদের দোষ গুণের তুলনা করা হবে তখন তাকে বলা হবে অতিশায়ন। শেয়াল চতুরতম প্রাণী, শেয়াল চতুরতম প্রাণী, বলেন তো কি বিশেষণ না অতিশায়ন? অতিশায়ন নাকি বিশেষণ? শেয়াল চতুরতম প্রাণী, বলেন বিশেষণ নাকি অতিশায়ন?
অতিশায়ন। শিক্ষার্থী বন্ধুরা, এটি অতিশায়ন। কেন অতিশায়ন? ভালো করে শুনেন। এখানে শেয়ালের গুণ না, শেয়ালকে তুলনা করা হয়েছে। কার সাথে তুলনা করা হয়েছে? কার সাথে তুলনা করা হয়েছে? অন্য সকল প্রাণীর সাথে। শেয়াল চতুরতম প্রাণী, তাহলে শেয়ালকে তুলনা করা হয়েছে কার সাথে? অন্য প্রাণীর সাথে। কিন্তু কোন কোন প্রাণীর সাথে সেটা কিন্তু উল্লেখ করা নাই, এই জন্য তো কম বসেছে। একটু আগে যে কথাটি বললাম। জি, আর যদি বলতাম যে শিয়াল বেজির সে, তাহলে চতুরতম না, চতুর প্রাণী। শিয়াল বেজির সে চতুর, তা অতিশায়ন। আর যখন বলছি শিয়াল চতুরতম, তাহলে কার সাথে তুলনা করেছি সেটা আমরা উল্লেখ করিনি। ঠিক আছে? পদ্মা দীর্ঘতম নদী। পদ্মা দীর্ঘতম নদী। অতিশায়ন নাকি বিশেষণ? অতিশায়ন নাকি বিশেষণ বলেন? অতিশায়ন। একটি পদ্মার গুণ না, পদ্মাকে তুলনা করা হয়েছে, পদ্মার দীর্ঘতাকে তুলনা করা হয়েছে কার সাথে? বাংলাদেশের অন্য সকল নদীর সাথে। বাংলাদেশের অন্য সকল নদীর। বুঝতে পেরেছেন? দীর্ঘতম, তরতম যখনই যুক্ত থাকবে তরতম, তখনই বুঝতে হবে অতিশায়ন। তুলনাবাচক শব্দ না থাকলে তরতম মানে কি? আমার মায়ের মুখের হাসি মধুরতম। আমার মায়ের মুখের হাসি মধুরতম। মায়ের হাসির গুণ না, মায়ের হাসিকে তুলনা করেছে কার সাথে? অন্য সকল মায়ের হাসির সাথে। মধুরতম, মধুরতর, শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠতর। বুঝতে পারলেন? মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম। এর তুলনা, অতিশায়ন কার সাথে? অতিশায়ন অন্যান্য নবীর সাথে। বুঝতে পারলেন? হ্যাঁ, জি। তো এই অতিশায়ন হচ্ছে দুই প্রকার। অতিশায়ন দুই প্রকার। একটি নাম হচ্ছে বাংলা অতিশায়ন, আর একটি নাম হচ্ছে তৎসম অতিশায়ন। অতিশায়ন কয় প্রকার? অতিশায়ন দুই প্রকার, বাংলা এবং তৎসম। জেনে রাখেন, এমনি যে সাধারণ তুলনা তার নাম বাংলা অতিশায়ন, আর তরতম যুক্ত তুলনার নাম তৎসম অতিশায়ন। যখন তুলনা করতে গিয়ে তরতম যুক্ত করেছি, তরতম যুক্ত করে যে অতিশায়ন তার নাম কি? তৎসম। তরতম, তৎসম। তরতম যুক্ত অতিশায়ন তৎসম অতিশায়ন। আর এমনি সাধারণ যে অতিশায়ন তার নাম কি? বাংলা অতিশায়ন। জি, এমনি সাধারণ তুলনার নাম কি? বাংলা অতিশায়ন। আর তরতম যুক্ত অতিশায়নকে আমরা বলছি তৎসম অতিশায়ন। জি, তাহলে অতিশায়ন আমরা শেষ করছি। একটু জেনে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, আর একটু গভীরে ঢুকবো, আর একটু গভীরে যাবো আর কি। দেখেন, মেয়েটি ফর্সা, মেয়েটি লম্বা, মেয়েটি মিষ্টি, মেয়েটি সুন্দর, মেয়েটি টেরা। আচ্ছা, আমি কয়েকটি শব্দ লিখেছি। দেখেন, মেয়েটি ফর্সা, মেয়েটি লম্বা, মেয়েটি সুন্দর, মেয়েটি টেরা। শিক্ষার্থী বন্ধুরা, দেখেন, আমরা গতদিন বুঝিয়েছি যে বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। শ্রেষ্ঠতম হবে, জি, শ্রেষ্ঠতম হবে। জি, শ্রেষ্ঠ অনেকে, এই অনেকের মধ্যে আবার শ্রেষ্ঠের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠতম। মাহফুজুল্লাহ মাহফুজ, হ্যাঁ, ভালোবাসা, যদিও মানে প্রশংসা, তবু ভালো লাগছে আর কি। দেখেন, অনেকেই শ্রেষ্ঠ, কিন্তু অনেকের কি? শ্রেষ্ঠের মধ্যে আবার কি? যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন শ্রেষ্ঠতম। জি, হ্যাঁ, বুঝিয়ে দিব ভাই। নাহিদ যেমন বলা, সে মাটি সোনার বা, মানে মাটিকে সোনার সাথে তুলনা করা হয়েছে ভাই।
এ মাটি সোনার বাড়া, মানে এই মাটি সোনার চেয়ে বড় বড়। জি, এই মাটি সোনার বাড়া। নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে এই প্রশ্নটি আছে, আসে এটি। এ মাটি সোনার বাড়া, কি ঘটেছে অতিশয়, কেন মাটিকে তুলনা করেছে কার সাথে? সোনার সাথে। জি, মাটিকে সোনার সাথে তুলনা করা হয়েছে। খনার বচনের মূল ভাব কি স্যার? তুই খনার বচন পাইলি কই? স্কলার জিপসি তুই এসে উল্টা উল্টা প্রশ্ন করিস কেন রে ভাই খালি? কার মধ্যে কি ঢুকায়, কেমনে কি করি বল? কার মধ্যে কি, কার মধ্যে কি? যা মন চাইলো তাই প্রশ্ন ঢুকাই দিলে তো ক্লাস নেবো কেমনে বল? কোথায় পদ প্রকরণ আর কোথায় খনার বচন, কেমনে কি? হ্যাঁ, যা মন চাইলো যখন তখন প্রশ্ন করলে উত্তর দিলে আমি পড়াবো কেমনে বল? আচ্ছা, তাহলে মেয়েটি ফর্সা, ফর্সা মেয়েটার গুণ, লম্বা মেয়েটার গুণ, সুন্দর মেয়েটার গুণ, পেয়ারা মেয়েটার গুণ, সবগুলোই বিশেষ্যের বিশেষণ। সবগুলোই কি? বিশেষ্যের বিশেষণ। ভালো করে শুনেন, আমরা কতদিন বলেছি যে বিশেষণ বিশেষ্যকে করে বিশেষের বিশেষণ, সর্বনামকে করে সর্বনাম বিশেষণ, ক্রিয়াকে করে ক্রিয়া বিশেষণ, তাই না? এই সবগুলি বিশেষণ কিন্তু কি মেয়েটার, মানে বিশেষ্যের। সবগুলি বিশেষণ কি বিশেষ্যের বিশেষণ, কিন্তু বিশেষ্যের বিশেষণের আবার ভাগ আছে। এই সবগুলি বিশেষণ আবার আলাদা আলাদা, সবগুলি বিশেষণ আবার কি আলাদা আলাদা। মেয়েটি ফর্সা, এটিকে বলা হলো রূপবাচক বিশেষণ, রূপবাচক। মেয়েটি লম্বা, এটিকে বলা হলো সাইজ বাচক বিশেষণ, সাইজ, আকার বাচক। মেয়েটি সুন্দর, এটিকে বলা হলো গুণবাচক বিশেষণ। মেয়েটি প্যারা, এটিকে বলা হলো অবস্থাবাচক বিশেষণ। বুঝলেন না বুঝলেন নাই? আপনি জান না? জি স্যার বলেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার অতি বিনয়ের সাথে বলছি, আমরা কতদিন পড়িয়েছি একটা বিশেষের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ পড়িয়েছি, কিন্তু বিশেষের বিশেষণের আবার ভাগ আছে। বিশেষের বিশেষণের আবার কি ভাগ। এই সবগুলি বিশেষের বিশেষণ, এই সবগুলি কি বিশেষের বিশেষণ, কিন্তু কোনটার নাম রূপবাচক, কোনটার নাম আকারবাচক, কোনটার নাম অবস্থাবাচক, কোনটার নাম পরিমাণবাচক, কোনটার নাম ইত্যাদি ইত্যাদি। খুবই সহজ, বিভ্রান্ত হওয়ার দরকার নাই, পথ হারানোর দরকার নাই। ম্যাগো না, আমি আপনাদের পথ প্রদর্শক কেন আছি বলেন তো? পথ যাতে ভুল না করেন, ধৈর্য ধরে থাকবেন, আমাকে অনুসরণ করবেন, পথ ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছাবই। যত গভীর সুন্দরবন বা অ্যামাজনের জঙ্গলই হোক না কেন, আমি যখন সামনে দাঁড়িয়েছি পথ আপনাদের দেখাবো, শুধু ধৈর্য ধরে বিশ্বাস করে আমার পিছনে কি থাকতে হবে। জি, শেষে করবেন, যে কোনো প্রশ্ন শেষে করবেন, আমি বলবো শেষের দিকে করবেন, মাঝে করবেন এই ধরনের প্রাসঙ্গিক প্রশ্ন, আর একটু অন্য বাইরের প্রশ্ন হলে শেষের দিকে করবেন, যখন আমি প্রশ্ন করতে বলবো তখন। নাহলে ক্লাস হ্যাম্পার হয়, বুঝলেন না? একটার মধ্যে আরেকটা ঢোকালে ক্লাসের ধারাবাহিকতার গতিটা নষ্ট হয়। এমনিতে তাড়াহুড়া করছি, শেষ করবো। জি, শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে আবার বলছি যে ফর্সাটা মেয়েটার কি গুণ না রূপ? অনেকে মনে করে ফর্সা মেয়েটার রূপ, ফর্সা মেয়েটির রূপ না ভাই, ফর্সা মেয়েটার কি, সরি গুণ না, ফর্সা মেয়েটার রূপ। ফর্সা মেয়েটার কি রূপ, কালো রূপ। লম্বা কি মেয়েটার সাইজ, আকার, আকার বাচক। সুন্দর কি গুণ। এখন অনেকে বলেন সুন্দর রূপ, দেখেন আপনাদের কি ধরনের একটা বিভ্রান্ত ধারণা। কাউকে দেখে বলে দেন যে মেয়েটা কি সুন্দর, বলেন না মেয়েটা কি সুন্দর, তা ভুয়া কথা। কখনোই কাউকে দেখে বলা যাবে না যে মেয়েটা বা ছেলেটা সুন্দর, একদম বাজে কথা। চেহারা দেখে কখনোই, রূপ দেখে কখনোই সুন্দর বলা, রূপ দেখে বলা যাবে মেয়েটা কি ফর্সা, নাকটা খাড়া, চোখটা টানা টানা, গালগুলো টেপা টেপা কমলার মতো, এগুলো বলা যাবে, কিন্তু সুন্দর বলা যাবে না। সুন্দর কি মানুষের কোয়ালিটি, গুণ। এটা কিছুদিন আপনি যখন তার সাথে থাকবেন, কথা বলবেন, মিশবেন, তাহলে সৌন্দর্য বোঝা যাবে। সৌন্দর্য দেখে, মার্কেটে দেখলে না তাকে বলেন আহ কি দারুণ, কি সুন্দর, বোঝা গেছে? এটা একদম সৌন্দর্য কোনো রূপ না, সৌন্দর্য মানুষের একটা কোয়ালিটি, গুণ। প্যারাটা কি দোষ,
মেয়েটার দোষ, টেরা না, মেয়েটার দোষ না, কি এটা মেয়েটার অবস্থা। টেরা বা ল্যাংড়া বা খোড়া এটি কখনো মেয়েটার দোষ না, দোষ হলে বিধাতার দোষ হতে পারে, মেয়েটার নয়, এটি মেয়েটার অবস্থা। এখন পরীক্ষায় ধরেন প্রশ্ন হয় এমন, পরীক্ষায় প্রশ্ন হতে পারে এমন, হলুদ পাখি, হলুদ পাখি, তাহলে হলুদটা পাখির কি বিশেষণ, কি জাতীয় বিশেষণ, বিশেষের বিশেষণ, কিন্তু কি জাতীয় বিশেষের বিশেষণ, এটা হচ্ছে রূপবাচক, কি বাচক, রূপবাচক, রূপ, রূপবাচক। আবার যদি বলা হয় বড় পাখি বা ছোট পাখি, তাহলে এটি আকারবাচক, আকারবাচক, যেটাকে মজা করে সাইজ বাচক বলছি। আবার যদি বলা হয় মিষ্টি পাখি, সুকণ্ঠী পাখি, তাহলে এটি কি গুণবাচক। যদি বলা হয় ল্যাংড়া পাখি, খোড়া পাখি, অবস্থাবাচক বিশেষণ। পরীক্ষায় দেখবেন আসবে তাজা মাছ, পরীক্ষায় দেখবেন সেখানে কোশ্চেনে তাজা মাছ বা পচা মাছ, তো তাজা মাছ পচা মাছ কি মাছের অবস্থা, মাছের কি অবস্থা। যদি বলি লাল মাছ, নীল মাছ, নীল তিমি, তাহলে কি রূপবাচক, তাহলে রূপবাচক। নীল তিমি, লাল মাছ, আমি একটা লাল মাছ কিনেছি, তাই না, এটি যে রূপবাচক। যদি আমরা বলি, যদি আমরা কি বলি, যদি আমরা বলি ধরেন কি সুস্বাদু মাছ, সুস্বাদু মাছ, টেস্টি মাছ, তাহলে কি গুণবাচক। আর ওই যে তাজা মাছ পচা মাছ কি অবস্থাবাচক। তাহলে আমরা বলছিলাম যে এই যে এর মধ্যে আবার বলছে পরীক্ষা ধরেন বলবে কি সবুজ, সবুজ পাহাড়, সবুজ পাহাড় কি জাতীয় বিশেষণ, রূপবাচক, রূপবাচক। বড় পাহাড়, ছোট পাহাড়, আকারবাচক, ঠিক আছে। সুন্দর পাহাড়, তাহলে কি গুণবাচক। দেখেন পাথুরে পাহাড়, পাথুরে পাহাড়, পাথুরে উপাদানবাচক বিশেষণ, উপাদানবাচক। পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে, পাথর দিয়ে। মেটে কলসি, মেটে কলসি, কলসিটা তৈরি হয়েছে কি দিয়ে, মাটি দিয়ে। সোনার চেন, সোনার চেন, চেনটা বানানো হয়েছে কি দিয়ে, সোনা দিয়ে, এটাকে বলে উপাদানবাচক, কি বাচক, উপাদানবাচক। লোহার শিকল, লোহার শিকল, শিকলটা বানানো হয়েছে কি দিয়ে, লোহা দিয়ে, উপাদানবাচক বিশেষণ। 5 টনি জাহাজ, 5 টনি জাহাজ, তাহলে জাহাজটা কয় টনি, 5 টনি, পরিমাণবাচক বিশেষণ, পরিমাণবাচক। 10 মণ ঘি, 5টি মেয়ে, 10টি ছেলে, 2 মণ চাল, পরিমাণবাচক বিশেষণ, কি বাচক, পরিমাণবাচক। আবার যদি বলে অর্ধেক পথ, সিকি রাস্তা, সিকি পথ, 1/4 জায়গা আমার, এই সম্পত্তির 1/4 আমার, এর নাম অংশবাচক বিশেষণ, কি বাচক, অংশবাচক বিশেষণ। পরিমাণ আর অংশের মধ্যে পার্থক্য কি, যখন বললাম যে 5 বিঘা সম্পত্তি আমার পরিমাণ, আর এই সম্পত্তির অর্ধেক আমার, 1/4 আমার। আমাদের অর্ধেক পড়া হয়েছে, কতটা পড়েছে, অর্ধেক, হলো অংশবাচক। বুঝতে পেরেছেন, আমরা 25টি ক্লাস নিব, তাহলে এটা পরিমাণ, আর আমাদের অর্ধেক ক্লাস হয়েছে, তাহলে অংশ। 10 বিঘা জমি, 5 মণ ঘি, এটা হলো পরিমাণ। আর 1/3 সিকি পথ, অর্ধেক রাস্তা, সেটির নাম অংশবাচক। তো বিশেষ্যের বিশেষণকে আবার এইভাবে রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, আকারবাচক, ঠিক আছে, উপাদানবাচক, পরিমাণবাচক, অংশবাচক, এইভাবে ভাগ করা হয়েছে, একটু দেখবেন ইনশাআল্লাহ। এবার লিখবেন হচ্ছে ক্রিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ক্রিয়া, প্লিজ দেখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ গতদিন বলেছি, মনে আছে, ঠান্ডা হাওয়া, অবস্থা, ঠান্ডা হাওয়া, অবস্থা, অবস্থা। লেখেন যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয়, যে পদ দ্বারা কোনো কিছু, যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয় তাকে ক্রিয়া বলে। যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয় তাকে ক্রিয়া বলে।
ঠান্ডা গরম এটা গুণ না, ফারজানা ইয়াসমিন তুবা, ঠান্ডা গরম এটা হচ্ছে অবস্থা। দেখেন ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার, একটা হলো সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা। ভাব প্রকাশের দিক দিয়ে, ভাব প্রকাশের দিক দিয়ে না, ঠান্ডা গরম গুণ না, ঠান্ডা গরম হচ্ছে অবস্থা। ক্রিয়া দুই প্রকার, কিসের দিক দিয়ে? ভাব প্রকাশের দিক দিয়ে। লেখেন ভাব প্রকাশের দিক দিয়ে বা ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়া দুই প্রকার, সমাপিকা এবং অসমাপিকা। সমাপিকা এবং অসমাপিকা। লেখেন যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয়, যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয়, সম্পূর্ণ বা সমাপ্ত হয়। যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। আর অসমাপিকা কি? ওই যে একই সেম টু সেম কপি করে লিখবেন না। অসমাপিকা ওই সংজ্ঞাটা লিখে কি লিখতে হবে? কপি পেস্ট করে লিখতে হবে না। যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সমাপ্ত বা সম্পূর্ণ হয় না, যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয় সমাপিকা, আর যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয় না অসমাপিকা। দেখেন উদাহরণটা খেয়াল করবেন। আমি ভাত খাই, আমি ভাত খাই, এই বাক্যে ক্রিয়া কোনটা? এই বাক্যের ক্রিয়া হচ্ছে খাই। খাই ক্রিয়া তো, তাই না? আবার বলি আমি ভাত খেয়ে, তো এই বাক্যে ক্রিয়া আছে না নাই? এই বাক্যে ক্রিয়া আছে না নাই? আচ্ছা, কোনটা? খেয়ে। আমি ভাত খাই, এই বাক্যে ক্রিয়া খাই, আমি ভাত খেয়ে, বাক্যে ক্রিয়া খেয়ে। খায়ও ক্রিয়া, খেয়েও ক্রিয়া, কিন্তু পার্থক্য কি? আমি ভাত খাই বললে, আমি ভাত যখন বললাম খাই, তখন আমার মনোভাব কি? শেষ, মনোভাব সম্পূর্ণ। আমি ভাত খেয়ে এটি ক্রিয়া, কিন্তু আমি ভাত খেয়ে বোঝাই গেল যে খেয়ের পরে বোঝাই যাচ্ছে যে আরো কিছু বাকি আছে। অর্থাৎ আমি যখন ক্রিয়া বললাম আমি ভাত খাই, তখন আমার মনোভাবটা শেষ হয়ে গেল, আমি ভাত খাই। তা আমি ভাত খেয়ে, তাহলে আমি ভাত খেয়ে, তাহলে এই ক্রিয়াটা বুঝিয়ে দিল যে আসলে আমি ভাত খেয়ে মানে খেয়ের পরে আরো কিছু বাকি আছে। আমরা বাংলা পড়ি, তাহলে মনোভাব শেষ, আমরা বাংলা পড়ি। আর আমরা বাংলা পড়ে, পড়ে কি করব? পড়ে আরো কিছু, আমরা বাংলা পড়ে আরো কিছু বাকি আছে, ক্রিয়া বোঝাই দিচ্ছে যে আরো কিছু বাকি আছে। আর আমরা বাংলা পড়ি বুঝিয়ে দিল যে কি? ভাব শেষ। ছেলেটি হাত মুখ ধয়, ছেলেটি হাত মুখ ধয়, তাহলে ভাব শেষ। ছেলেটি হাত মুখ ধুয়ে, তাহলে মুখ ধুয়ে কি করবে? ধুয়ে নিশ্চয় কিছু না কিছু করবে। বাবা বাজারে যায়, আর বাবা বাজারে যে। মাহফুজুল্লাহ, মাহফুজ বলেছি তো ভাই, তুই ক্লাস দেখ, বলেছি তো, একটু আগেই তো বললাম। তৎসম অতিশনের বাংলা অতিশনের সঙ্গে একটু আগে তো বলে দিলাম, উদাহরণ একটু আগে বলে দিয়েছি, ভালো করে ক্লাসটা আরেকবার দেখবি পরে। 3-4টা উদাহরণ দিয়েছি, একটা না একটু বলবো, মেলাগুলো বলেছি, ক্লাস ভালো করে মনোযোগ দিবি, দিয়ে আরেকবার দেখবি পরে। তাহলে একটা ক্রিয়া বলা, বাবা বাজারে যায়, ভাব শেষ, বাবা বাজারে যায়, মনোভাব শেষ। কিন্তু বাবা বাজারে যে, বাবা বাজারে গিয়ে, তাহলে মনোভাব, তাহলে যে ক্রিয়া দ্বারা মনোভাবটা সম্পূর্ণ সমাপ্ত হলো সেটা সমাপিকা, আর যে ক্রিয়া বলার পরে বোঝাই যাচ্ছে যে এরপর আরো কিছু বাকি আছে সেটা হচ্ছে অসমাপিকা। ঠিক আছে? এবার দেখেন কর্মের ভিত্তিতে ক্রিয়া 3 প্রকার। কিসের ভিত্তিতে?
কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। একটি হলো অকর্মক, একটি হলো সকর্মক, আর একটি হলো দ্বিকর্মক। কর্মের ভিত্তিতে কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। একটি অকর্মক, একটি সকর্মক এবং আরেকটি হচ্ছে দ্বিকর্মক। যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে না, যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে না, সকর্মক কি? যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে, এটা থাকে না, এটা থাকে। তাহলে যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে না কি? অকর্মক। আর যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে সকর্মক। দ্বিকর্মক কি? যে ক্রিয়ার দুই ধরনের কর্মপদ উল্লেখ থাকে, যে ক্রিয়ার দুই ধরনের কর্মপদ উল্লেখ থাকে। তো সংজ্ঞা দিয়ে মার্কেট পাওয়া যাইব, চিল্লাই মার্কেট পাওয়া যাইব, সংজ্ঞা দিয়ে মার্কেট পাওয়া যাইব। সংজ্ঞা দিয়ে কোনো কাম হইব? বিশেষ প্রিলিমিনারিতে সংজ্ঞা দিয়ে কোনো কাম নাই। অ্যাডমিশনে, জবের, চাকরির পরীক্ষায় সংজ্ঞার কোনো কাম নাই। কাম কিসের? চিল্লাই কোন কাম কিসের? চেনা যে কোনটি অকর্মক, কোনটি সকর্মক, কোনটি দ্বিকর্মক। চিন্তা হবে, অ্যাকশন প্র্যাকটিক্যাল, ব্যবহারিক লাগবে। সংজ্ঞা আপনাকে চাইবে না যখন কাকে বলে সকর্মক, কাকে বলে দ্বিকর্মক, কাকে বলে। আপনাকে বলবে নিচের কোনটি অকর্মক, নিচের কোনটি সকর্মক, নিচের কোনটি দ্বিকর্মক। কিংবা একটা বাক্য দিয়ে বলে দিবে যে এই বাক্যে কোন ক্রিয়া আছে। বুঝতে পারলেন? তার মানে আপনাকে চিনতে হবে। কেমনে বুঝবো কর্ম আছে নাকি কর্ম নাই, নাকি দুটা কর্ম? চেনাটা মূল কাজ। চেনা। জি, তো আসেন এবার লাইনে আসেন। দেখেন, আমি পড়ি, আমি খাই। এটা আমার বেশি ভালো লাগে, খাওয়ার কথাটা আমার বেশি ভালো লাগে। এটা আমি খাই আর রহিম পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি খাই, খাইটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, আমি খাই কি বাক্য হয়েছে না হয়নি? আমি খাই একটি বাক্য হয়েছে না হয়নি? বলেন। হ্যাঁ, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। ঠিক বলছে। আমি খাই বাক্য হয়েছে। আচ্ছা, খাইটা হচ্ছে ক্রিয়া। খাইটা কি ক্রিয়া? খাওয়ার কাজটা করছে কি আমি কে বলা হয়? কর্তা। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকে কারক নিয়ে ফাল পারতেছেন। আজকে কারক অর্ধেক শেষ করে ফেলবো। এই যে কর্ম যখন চেনাবো, কারক অর্ধেক শেষ হয়ে যাবে। কারক পড়াবো না, কারক পড়ানোর আগে কি কারক অর্ধেক শেষ। আপনি কর্ম চিনবেন এখন, কর্ম আর কর্তা। কর্মকারক আর কর্তৃকারক দুনিয়ার কোনোদিন আর সমস্যা হবে না। পৃথিবীতে কোনোদিন আর কর্মকারক আর কর্তাকারক কোনো প্রবলেম হবে না যদি আপনি এই কর্মগুলো বোঝেন। তো জীবনে তো বুঝে পড়েননি, কেমনে পড়ছেন? এই যে ঘষা মারা মেথড নাকি? জি, কারক অর্ধেক আজকে কমপ্লিট হয়ে যাবে যদি কর্ম আর কর্তাটা বোঝেন, তাহলে কারক অর্ধেক শেষ। খাওয়াটা কাজ, খাওয়াটা কি কাজ। খাওয়ার কাজটা করছে কে? আমি করতে, যে কাজ করে তাকে বলা হয় কি? কর্তা। পড়া হলো কাজ, পড়াটা কি কাজ? পড়ার কাজ করছে কে? রহিম, রহিম হলো কর্তা। ঠিক আছে? ঠিক আছে তো নাকি? পরিবেশটা সুন্দর তো নাকি? কোন আওয়াজ আছে না? আচ্ছা, খাওয়ার কাজটা আমি করছি, কিন্তু আমি খাচ্ছিটা কি? ঘোড়ার ডিম। কি খাচ্ছি বলেন? কি খাচ্ছি? আচ্ছা, কিছুই খাচ্ছি না এমন কি হওয়ার সুযোগ আছে? কিছুই খাচ্ছি না এমন কি ঘুরতে পারবে এখানে? না। আমি যেহেতু খাই, তার মানে কিছু না কিছু একটা খাই, কিন্তু সেটা আমি উল্লেখ করিনি, কারণ আমি উল্লেখ করতে বাধ্য না। গতদিন আবার বলেছি যে বাক্য কোনো কিছুই উল্লেখ করতে বাধ্য না একটা জিনিস ছাড়া, কি ছাড়া? ক্রিয়া ছাড়া।
বাংলা বাক্য শুধু একটা জিনিসই উল্লেখ করতে বাধ্য, সেটা হচ্ছে ক্রিয়াপদ, আর অন্য কোনো কিছু উল্লেখ করতে পারে নাও করতে পারে, দ্যাট ইজ বাক্যের খুশখুশ। তাহলে ক্রিয়া আছে খাওয়া, খাওয়ার কাজটা করছি আমি, আমি কর্তা, কিন্তু খাওয়ার বিষয়টি উল্লেখ করেনি, কিন্তু চাইলে উল্লেখ করতেও পারে বাক্যে, দ্যাট ইজ খুশখুশ। বাক্য বলে যে আমি কি ভাত খাই, আমি রুটি খাই, আমি কলা খাই, আমি বিড়ি খাই। তাহলে খাওয়াটা ক্রিয়া, কি খাই ভাত, এটা হলো কর্ম। ক্রিয়ার বিষয়কে বলা হয় কর্ম, ক্রিয়ার বিষয়কে কি বলা হয় কর্ম। তাহলে যখন ক্রিয়ার বিষয়টা উল্লেখ আছে এই ক্রিয়াটার নাম কি সকর্ম, আর যখন এটা উল্লেখ নাই একই ক্রিয়াটার নাম অকর্ম। একই খাই ক্রিয়া, একই খাই ক্রিয়া কখনো অকর্ম কখনো সকর্ম। যখন খাই কি সেই বিষয়টা উল্লেখ করা আছে তখন খাইটা হচ্ছে সকর্ম, আর যখন কি খাই উল্লেখ করা হয় সেটা অকর্ম। রহিম পড়ে, পড়াটা রহিমের কাজ, পড়াটা কাজ, পড়ছে রহিম কর্তা। রহিম কি পড়ছে? কিছুই পড়ছে না, এমনকি বলার কোনো চান্স আছে না? নাই, কোনো না কোনো কিছু একটা পড়ছে, কিন্তু কি পড়ছে এটা রহিম উল্লেখ করেনি, কারণ উল্লেখ করতে রহিম বাধ্য না। তাহলে কি পড়ছে উল্লেখ করেনি, ক্রিয়ার যে বিষয় সেটি উল্লেখ করেনি বলে তো ক্রিয়াটা অকর্ম। ক্রিয়াটা কি অকর্ম, কারণ এই পরে ক্রিয়াটা সকর্ম করলো কখন? যখন রহিম বই পড়ে, রহিম কোরআন পড়ে, রহিম কবিতা পড়ে, রহিম উপন্যাস পড়ে, রহিম বাংলা কোষ পড়ে, রহিম সাহিত্য জিজ্ঞাসা করে। বুঝেছেন? মিনা লেখে, লেখাটা হলো ক্রিয়া, লেখাটা কি ক্রিয়া, কে লিখছে? মিনা হচ্ছে কর্তা। কি লিখছে উল্লেখ করেছে? না, মিনা উল্লেখ করেনি, তাহলে এটা লেখাটা হলো অকর্ম ক্রিয়া। কিন্তু যদি উল্লেখ করে মিনা চিঠি লেখে, মিনা কবিতা লেখে, মিনা এসএমএস লেখে, তাহলে সকর্ম। আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও, এই বাক্যে কর্তা কোনটা? কর্তা আমাকে ভাত দাও, কর্তা কোনটা বলে? এই বাক্যে কর্তা কোনটা? কি বলেন? আওয়াজ নাই কেন? কি লেখছে? আমাকে কর্তা, তাই না ইলিয়াস বাবা? ক্রিয়া কোনটা? দেওয়া, দেওয়ার কাজটা কি আমাকে করব? এই গাধা ইলিয়াস, অবনীও না পণ্ডিত, অবনীও না, বল দেওয়ার কাজটা কি আমাকে করব, আমি আমাকে দিব? কি দেওয়ার কাজটা কি আমাকে করবে রে বাবা? না, দেওয়ার কাজটা আমাকে করবে না, দিবে কে? কে দিবে? যার খুশি সেই দিকটা, দ্যাট ইজ খুশখুশ। অর্থাৎ কে দিবে উল্লেখ নাই, তার মানে কর্তা নাই। তাহলে যে কর্তা বোঝো না, কর্ম বোঝো না, তাহলে কারো কেমনে বুঝবা? কারো বোঝার চান্স নাই। তার মানে যে দেবে সে কর্তা, এখানে কে দেবে উল্লেখ নাই। এই যে জাহিদ, পণ্ডিত জাহিদ লিখছে আমাকে, না ভাই আমাকে কর্তা না, কারণ আমাকে তো দিবে না, কেউ একজন দিবে। কেউ কাকে দিবে? আমাকে। তো যে দিবে সে কর্তা, যাকে দিবে সে হচ্ছে কর্ম। তাসিরুল্লাহ তারেক, হ্যাঁ আমাকে না, আমাকে আমাকে, হ্যাঁ ভাষা মারা এখন হবে না, কাম হবে না, ভাষা মারা মেথড দিয়ে ব্যাকরণ হবে না। তাহলে যে দিবে, যে কাজ করবে, তাহলে আমি কি কাজ করব? দেওয়ার কাজটা কি আমি করব? আমি কোটি কোটি কাজ করতে পারি, কিন্তু এই ব্যাকের যে কাজ সেটি তো আমি করিনি। কে করেছে? দিবে কে? কে একজন এক্স ওয়াই জেড, সকিনা, সুমনা, সালমা, ময়না, যে দিবে সে কর্তা। আর কাকে দিবে? আমাকে। আমাকে যে করে সে কর্তা, যাকে করে সে কর্ম। যে যে করে, যে করে সে কর্তা, যাকে করে সে কর্ম। যে দেয় সে কর্তা, যাকে দেয় সে কর্ম। এর নাম ব্যক্তিবাচক কর্ম। কি কর্ম? ব্যক্তিবাচক কর্ম, ব্যক্তিবাচক কর্ম। আর ভাত কি? ভাত, ভাত কি কর্তা না কর্ম? দিবে কেউ একজন, সে কর্তা, কাকে দিবে? আমাকে। দিবে কি? দেওয়ার বিষয় কি? দিবে কি? দেওয়ার বিষয়, দেওয়ার বিষয় ভাত, এটিও কর্ম।
এর নাম বস্তু কর্ম। কি কর্ম? বস্তুবাচক কর্ম। এই বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তি কর্মকে বলা হয় গৌণ কর্ম। লিখে নেই, বস্তুবাচক কর্মকে বলে মুখ্য কর্ম, বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম। শুধু কর্তাকে চিনবেন না ফাতেমা, কর্তা কর্ম সব চিনাবো ইনশাল্লাহ। গুড, খুরশেদ আলম, মা, বউ, আপু, ডার্লিং, সুইট হার্ট, বেবি, আমাকে দাও, যে দিবে সে কর্তা। বস্তুবাচক কর্মের নাম কি? মুখ্য কর্ম। বস্তুবাচক কর্মের নাম মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মের নাম কি? গৌণ কর্ম। ব্যক্তিবাচক কর্মের নাম গৌণ। তাহলে দেওয়াটা হলো কাজ, যে দিবে সে কর্তা। কে দিবে? নাই। কি দিবে? দিবে কি? দেওয়ার বিষয় কি? ভাত। তাহলে ভাত হলো কর্ম, বস্তু কর্ম। আর কাকে দিবে? আমাকে। কর্ম, ক্রিয়ার বিষয়টা কর্ম, ক্রিয়ার বিষয় কর্ম। ভালো করে শুনুন, ক্রিয়ার বিষয় ভাত, এটা দিবে কর্ম। আর যাকে আশ্রয় করে কর্তা কাজটি করে, যাকে আশ্রয় করে, যা করে তা কর্ম, যা করে তা কর্ম, এবং যাকে করে, যাকে আশ্রয় করে করে, যে করে সে কর্তা। এই তত্ত্ব বুঝলে কর্তৃকারক আর কর্মকারক ফিনিশ। এই তত্ত্বটুকু বুঝলে, আমি কেন তো বারবার করে বলছি, কারণ কারকে গিয়ে আর কিন্তু বোঝাবো না, শর্টকাট মারবো। তোর অনেক মাল আছে, হঠাৎ করে ঢুকবে, ছিল না আজকের ক্লাস করেন, হঠাৎ করে ঢুকে মাঝখান দিয়ে ঢুকে বলবে স্যার বুঝলাম না, যে স্যার উদাহরণ দেন, স্যার বলেন, স্যার। দুই চারটা মাল আছে মাঝে মাঝে ঢুকে গেলে মিস কল মারে, মিস কল মেরে ডিস্টার্ব দেয়। আমি অনেক কথা বলছি এই জন্যই যে আপনাকে কারকে গিয়ে কর্তৃকারক আর কর্মকারকে কিন্তু আমি অনেক কথা বলবো না। ডাক্তার ডাকো, বলেন। ডাক্তার ডাকো, ডাক্তার কর্তৃকারক না কর্মকারক? বলেন। ডাক্তার কোন কারক? বলেন, কর্তৃকারক না কর্মকারক? জি, জুয়েল স্যার টিচার্স বাংলা। জি, থ্যাংক ইউ। তুবা, জুয়েল স্যার কর্তা আর আপনারা কর্ম। জি, থ্যাংক ইউ। ডাক্তার কর্তা না কর্ম? থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে ক্রিয়া কোনটা? ক্রিয়া, ক্রিয়া হচ্ছে ডাকা। ক্রিয়াটা কি? ডাকা। ডাকার কাছে কি ডাক্তার করবে না? তাহলে কর্তৃকর্ম কেন ভুল হবে বোঝান। কর্তৃকারক কর্মকারক ভুল হয়। কেমনে ভুল হয়? ভুল হওয়ার কোনো চান্স নাই। দুনিয়ার কোনো টিচার নাই যে আপনাকে ভুল করাবে কারো। বাংলাদেশে তো নাই, তাহলে আমেরিকা থেকে টিচার আনা লাগবে। শুধু ক্রিয়াটা চিনতে হবে। ক্রিয়া, ডাকাটা হলো ক্রিয়া। ডাকাটা, ডাকার কাজটা করবে কে ভাই? যে করবে সে নাই। কাকে ডাকবে? ডাক্তারকে। যে ডাকবে সে কর্তা, যে ডাকবে সে কর্তা। ডাকে, যাকে ডাকবে সে কি কর্ম। আর ডাকবে কে? কর্তাকে আমরা জানি না, দ্যাট ইজ খুশখুশ। ডাক্তারের বউ ডাকতে পারে, কম্পাউন্ডার ডাকতে পারে, রুগী ডাকতে পারে, ডাক্তারের ডার্লিং ডাকতে পারে, ডাক্তারের মেয়ে ডাক্তার। আমার কি? যে খুশি সে ডাকুক, যে ডাকবে সে কর্তা। আর কাকে ডাকবে? ডাক্তারকে, কর্ম। এখন ঘষা মারা মেথড যে বললাম, বোঝালাম, ঝামেলা কি? এখন ছাত্র মুখস্থ করতেছে, ওই যে কারো মুখস্থ করেন। কেমন মুখস্থ করেন? না, ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, ডাক্তার ডাক্তার কর্ম করো, ডাক্তার কর্ম করো, ডাক্তার 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 নিচে কর্ম করো, ডাক্তার নিচে ডাক্তার কর্ম করো, ডাক্তার ডাক্তার নিচে ডাক্তার কর্ম করো। এখন এই যে ডাক্তার নিচে ডাক্তার গেলে কর্ম করো। এখন পরীক্ষায় প্রশ্ন হচ্ছে ডাক্তার ডাকে, ডাক্তার কি? ডাকে, ডাকে। ডাক্তার কোন কারক? এখন ওই যে ছাত্রের কমন পড়েছে কর্মকারক। বলেন, ডাক্তার কর্মকারক না? ডাক্তার তো কর্মকারক নাকি? ডাক্তার কর্মকারক। এই ডাক্তার কর্ম, এই ডাক্তার কি? কর্তা। এখন ওই যে অনেকে আছে যে মেমোরাইজ করে বোঝে না, ডাক্তার মানে কি কর্ম, ডাক্তার মানে কি? ডাক্তারের পাশায় দাগ আছে মানে কর্ম, ডাক্তারের পাশায় দাগ, নিচেও না। অনেক এলাকায় বলতে শুনেছি কি, ডাক্তারের নিচে না, বলছে স্যার কার পাশায় দাগ? ও ডাক্তারের পাশায়। ডাক্তারের পাশায় দাগ থাকলে কর্ম না, ডাক্তারের পাশায় দাগ থাকলে কর্ম না। আসলে কর্ম না কর্তাটা নির্ভর করবে কিসের উপর? ক্রিয়ার উপর। ডাকে, ডাকে কে? ডাকার কাজটা করছে ডাক্তার।
কাকে ডাকছে? আমরা কেমনে জানবো? ডাক্তারের বউকে ডাকতে পারে, ডাক্তারের শালীকে ডাকতে পারে, যাকে খুশি তাকে ডাকুক। ডাকছে ডাক্তার, তাহলে ডাক্তার নিজেই কর্তা। ডাক্তার রোগী দেখে, ডাক্তার রোগী দেখে, তাহলে ডাক্তার কর্তা। রোগী কি? রোগী হচ্ছে কর্ম, রোগী কর্ম। এবার আপনি পড়ে রাখলেন রোগী কর্ম, রোগী কর্ম, রোগী কর্ম, রোগী রোগী নিচে ব্যাকটেরিয়াল কর্ম, রোগী নিচে ব্যাকটেরিয়াল কর্ম। এখন পরীক্ষায় দেওয়া হবে যে রোগী ওষুধ খায়, রোগী ওষুধ খায়, তাহলে রোগী কি কর্ম? তাহলে কারো কি কার পাশায় দাগ, এটা দেখে নির্ণয় করলে কারক নির্ণয় হবে? কার পাশায় দাগ না, বুঝতে হবে, ক্রিয়ার সাথে নেটওয়ার্ক করতে হবে। তাহলে এবার রোগী কর্ম না, এবার রোগী নিজেই কি কর্তা, কারণ খাইটা ক্রিয়া, খাওয়ার কাজটা করছে কে? রোগী, রোগী কর্তা। রোগী কি খাচ্ছে? ওষুধ, তাহলে কর্ম। ওষুধ কি জাতীয় কর্ম? ওষুধ কি জাতীয় কর্ম? বস্তুবাচক। এই যে এক মাল এরপরে প্রশ্ন করেছে, যে মালটাকে দেখি কই গেল? মুখ্য আর গৌণ কর্তার মধ্যে পার্থক্য কি? কর্তার পার্থক্য পরে বোঝাবো, আসাদ কর্তায় যাবো পরে। আচ্ছা, তাহলে ওষুধ এবার কর্ম, বুঝতে পারলেন? তাহলে এখানে ডাক্তার, ডাক্তার রোগীকে ঔষধ দেয়, ডাক্তার রোগীকে ঔষধ দেয়। এই বাক্যে কর্তা কোনটি? কর্তা ডাক্তার, ডাক্তার হলো কর্তা। ডাক্তার দেয়, ডাক্তার দেয় কি দেয়? দেয়, দেয় জিনিসটা কি? ওষুধ। এটা বস্তুবাচক কর্ম। কি কর্ম? বস্তুবাচক কর্ম। আর কাকে দেয়? রোগীকে। রোগী হলো কি? ব্যক্তিবাচক কর্ম। আর এই বাক্যটার নাম দ্বিকর্ম ক্রিয়া। কি ক্রিয়া? দ্বিকর্ম, দ্বিকর্ম। এই বাক্যে কয়টা কর্ম আছে? দুই রকম, ব্যক্তিবাচক আর বস্তুবাচক। বুঝলেন? এই বাক্যটার নাম দ্বিকর্ম ক্রিয়া। যেই বাক্যে দুটা কর্ম থাকবে, কয়টা কর্ম? দুটা কর্ম। যেই বাক্যে দুই ধরনের কর্ম থাকবে তার নাম দ্বিকর্ম ক্রিয়া। সুমি আমাকে বই দিয়েছে, সুমি আমাকে বই দিয়েছে। জি ওষুধ মুখ্য স্যার, জি স্যার। অবনি ওষুধ মুখ্য স্যার, ওষুধ বস্তু স্যার। ক্রিয়ার বিষয়, ওষুধটা ক্রিয়ার কি বিষয়? কি দিয়েছে? ওষুধ। ক্রিয়ার বিষয়, ক্রিয়ার বিষয়টা হচ্ছে মুখ্য। আর কর্তা যাকে আশ্রয় করে ওই মুখ্য বস্তুটা দিয়েছে সে হচ্ছে গৌণ। তাহলে এটা দ্বিকর্ম ক্রিয়া। এই বাক্যটা কি দিয়েছে? এটা কোন ধরনের ক্রিয়া? দ্বিকর্ম। কেন দ্বিকর্ম? দিয়েছে কে? সুমি। সুমি হলো কর্তা। সুমি কি দিয়েছে? বিষয় কি? সুমি হচ্ছে বই দিয়েছে, তাহলে বই হচ্ছে বস্তুবাচক কর্ম, ক্রিয়ার বিষয় বস্তুবাচক কর্ম। আর বইটা সুমি দিয়েছে কাকে আশ্রয় করে? কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। আপনাদের কিন্তু না, আমাকে দিয়েছে। তাহলে আমি হচ্ছে কি? গৌণ কর্ম। আমি গৌণ কর্ম। ব্যক্তিবাচক কর্ম নাম গৌণ কর্ম, আর বস্তুবাচক কর্ম। আর এই বাক্যটার নাম কি? দ্বিকর্ম। যে বাক্যে দুটি কর্ম থাকবে দ্বিকর্ম, যে বাক্যে কর্ম থাকবে না অকর্মক, যে বাক্যে কর্ম থাকবে সকর্মক। এরপরেও যদি না বোঝেন তাহলে যে ডক্টর শহীদুল্লাহ কে কবর থেকে তুলে আনা ছাড়া অন্তত বাংলাদেশে আর কোনো টিচার পাবেন না ইনশাআল্লাহ। দেখেন ক্রিয়ার অন্যান্য শ্রেণী বিভাগ, ক্রিয়ার অন্যান্য শ্রেণী বিভাগ, ক্রিয়ার অন্যান্য শ্রেণী বিভাগ। প্রযোজক ক্রিয়া, ক্রিয়ার অন্যান্য শ্রেণীবিভাগ। তামিমা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে না? সৌরভ বুঝছি আপনার কপাল খারাপ আছে। এরপর নাসিরের উইকেট ফেলে আপনার উইকেটে যাবে এবার তামিমা। এর আগে তো 3-4টা উইকেট ফেলছে তাই না? এবার আপনার পালা সৌরভ সরকার। জি ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। তো আমরা লেখেন প্রযোজক ক্রিয়া, লেখেন
একজনের প্রযোজনায় একজনের প্রযোজনায় অন্য কর্তৃক যে ক্রিয়া অনুষ্ঠিত হয়। একজনের প্রযোজনায় অন্য কর্তৃক একজনের প্রযোজনায় অন্য কর্তৃক যে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। তাকে প্রযোজক ক্রিয়া বলে। একজনের প্রযোজনায় অন্য কর্তৃক যে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এখন এইটা হলো ব্যাকরণিক সংজ্ঞা। এখন আজকে এক্সাম হবে না, সাব্বির আজকে এক্সাম হবে না, কারণ আমি পত্রকরণ আজকে শেষ করব, আগামী দিন এক্সাম হবে, আগামীকাল। টপিক শেষ না করে এখন এক্সাম নিচ্ছে না, কারণ অনেকেই বিভ্রান্ত হচ্ছে, অনেকেই ক্লাস করে না, বোঝে না, পরীক্ষার দিন বিভ্রান্ত হয়। টপিক শেষ করবো, একটা পরীক্ষা নেব। তাহলে আজকে পত্রকরণ হিসেবে শেষ করব, পরে আগামীকাল পরীক্ষা নেব। এই সংজ্ঞাটা একটু সহজ করে যদি বলি, তো ব্যাকরণের সংজ্ঞা পণ্ডিতদের সংজ্ঞা, আর অপণ্ডিত জুয়েল কিবরিয়ার ভাষায় সিম্পল করে সংজ্ঞাটা যেমন, যদি একজন আরেকজনকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, কেউ যদি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, কেউ যদি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, সেই কাজটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। বুঝতে পেরেছেন? জি। তাহলে ওই যে অলরেডি উদাহরণ আপনারা দিয়েছেন, মা শিশুকে স্নান দেখায়, বা কোনো বলে দিয়েছেন মা শিশুকে দুধ খাওয়ায়। মা শিশুকে স্নান দেখায় বা মা শিশুকে দুধ খাওয়ায়। এখানে ক্রিয়াটা হলো দেখা। এই দেখার কাজটা মা কিন্তু করছে না, শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছে। মা দেখানোর কাজটি নিজে না করে শিশুকে কি করছে? দেখাচ্ছে। মা নিজে দুধ না খেয়ে শিশুকে খাওয়াচ্ছে। অর্থাৎ কাজটি একজন না করে আরেকজনকে দিয়ে কি করিয়ে নিচ্ছে। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে খাওয়ার কাজটা কে করছে? রাখাল। খাওয়ার কাজটা কি রাখাল করছে বাবারা? না, খাওয়ার কাজটা করছে গরু। গরু কিন্তু নিজের ইচ্ছে করছে না, কার ইচ্ছে? রাখাল। রাখাল গরুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। রাখাল গরুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। সাপুড়ে সাপ খেলায়। সাপুড়ে সাপ খেলায়। তাহলে খেলার কাজটা করছে সাপ, কিন্তু নিজের ইচ্ছায় না, সাপকে খেলায় নিচ্ছে কে? সাপুড়ে। সাপুড়ে খেলার কাজটা সাপকে দিয়ে কি করাই নিচ্ছে। যদি কেউ কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, সেই কাজকে বলা হবে কি? প্রযোজক। প্রযোজক ক্রিয়া। কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। আর এই যে দুজন মিলে কাজটা করে, একজন করিয়ে নেয়, যে করিয়ে নেয়, যে করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজক কর্তা, আর যাকে দিয়ে করানো হয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। একটু মনে রাখেন। যে জুয়েল স্যার আপনাদের বাংলা পড়ায়, যে জুয়েল স্যার কিন্তু পড়ে না, জুয়েল স্যার কাজটি করে নিচ্ছে কাকে দিয়ে? আপনাদেরকে দিয়ে। অর্থাৎ আমি নিজে পড়ছি না, কিন্তু আমি আপনাদেরকে কি পড়াচ্ছি। তাহলে কর্তা কাজটি আরেকজন কর্তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। যে করিয়ে নেয় সে কি? সেও কর্তা। যাকে করানো হয়, যাকে দিয়ে করানো হয়, সেও কর্তা। প্রযোজক কর্তা আর একটা প্রযোজ্য কর্তা। পরীক্ষায় প্রশ্ন হবে সাপুড়ে সাপ খেলায়, এবারে প্রযোজক কর্তা কোনটি? প্রযোজক। যে করিয়ে নেয়, যে করিয়ে নেয় সে প্রযোজক, আর যাকে দিয়ে করানো হয় সে প্রযোজ্য। তাহলে রাখাল প্রযোজক আর গরু হচ্ছে প্রযোজ্য।
বুঝেছেন? হুম, এই যে শাকিব খান যাকে পায় তাকেই কি করে জড়ায় ধরে, বলছে জান তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ, এটা আসলে ওনার কথা না, এই কথাটা ওনাকে দিয়ে বলাই নিচ্ছে, কাজটা করিয়ে নিচ্ছে। কাকে, কে করিয়ে নিচ্ছে? কাজী হায়াত বা বদিউল আলম খোকন। অর্থাৎ একজন কিন্তু কাজটা করে নিচ্ছে, যে করে নিচ্ছে সে হচ্ছে প্রযোজক, যে করিয়ে নিচ্ছে সেটি প্রযোজক। আর যাকে দিয়ে করে নিচ্ছে, আমরা দেখছি নায়িকা নায়ককে জড়াই ধরছে, তাই না? তো নায়িকা যদি নায়ককে জড়াই ধরতে চায় তাহলে ক্যামেরার সামনে ধরবে কেন ভাই, সবার সামনে কেন? ওদেরকে আড়াল আবডাল নাই? এই যে আপনাদের সবার সামনে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরতে যদি চাইতো তাহলে তো ওদের অনেক জায়গা ছিল জড়িয়ে ধরতে, আপনার সামনে জড়িয়ে ধরছে কেন? প্রযোজক বলে দিয়েছে জড়িয়ে ধর, নাহলে কিন্তু টাকা দিব না, জড়িয়ে ধরলে টাকা পাবি। এই যে জড়িয়ে ধরছে বা বৃষ্টিতে ভিজছে বা যা কিছুই করছে, নিজের ইচ্ছাই না, নিজের ইচ্ছাই করলে আপনার সামনে করতো না ভাই। অনেক জায়গা আছে আপনি টেরও পাইতেন না, বোঝা গেছে? আপনার সামনে যা কিছুই করছে, যা কিছু অ্যাকশনে আছে, সেটা নিজের ইচ্ছাই না, কার ইচ্ছাই? ওই যে মালটা টাকা দিবে করবো সেই রকম কর, তাহলে টাকা পাবি। যে করিয়ে নেয় সে প্রযোজক, যে করিয়ে নেয় সে কি প্রযোজক। আর আমরা যাকে দেখছি যে করছে, আসলে সে নিজের ইচ্ছা নেই, সে হচ্ছে প্রযোজ্য, সে কি প্রযোজ্য। জি, দেখেন যৌগিক ক্রিয়া, কি ক্রিয়া? যৌগিক, যৌগিক ক্রিয়া। চিল্লা এখন ঠিক কিনা? আওয়াজ পকেটে রাখেন না, চিল্লা এখন ঠিক কিনা? চিল্লা এখন ঠিক কিনা? আওয়াজ পকেটে রাখেন না, জোরে কোন ঠিক কিনা? চিল্লায় মার্কেট পাওয়া যাইবো? বিজ্ঞাপন দিয়ে মার্কেট পাওয়া যাইবো? না পড়ায় মার্কেট নিতে হইব, কি কোন? যৌগিক ক্রিয়া, যৌগিক। আচ্ছা জি, ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে জি, দেখেন ধরেন আমার একটা ছাত্রী, যার নাম হচ্ছে ওই যে তাহিরি আছে, তাহিরি। আচ্ছা, তাহিরা। তাহিরাকে বললাম যে তাহিরা বইটা দাও। তাহিরা আমার ব্যাচে কিন্তু আছে, তাহিরির বোন তাহিরা আছে না ভাই? হ্যাঁ জি। তো তাহিরিকে বললাম তাহিরা বইটা দাও, তাহলে ক্রিয়া কোনটা? দেওয়া, দেওয়াটা ক্রিয়া, দেওয়ার কাজটা করবে কি? তাহিরা। তাহিরা হচ্ছে কর্তা, কি দিবে? বই। তাহলে তাহিরা আমাকে বইটা দিল, তাহিরা বইটা দিল। হ্যাঁ, ধরুন তাহিরা বইটা কি রাখো, তাহলে তাহিরা বইটা রাখবে। তাহিরাকে যখন বললাম তাহিরা বইটা দাও, তখন তাহিরা একটা কাজ করেছে, কি করেছে? দিয়েছে, দেওয়াটা একটা কাজ। যখন বললাম তাহিরা বইটা রাখো, তখন বইটা রেখেছে, তখন রাখাটা একটা কাজ। বুঝতে পারলেন? এখন তাহিরাকে যদি আমি বলি, তাহিরাকে একটা আমার মানি ব্যাগ দিয়ে বলছে তাহিরা এই মানি ব্যাগটা রেখে দাও। তাহিরাকে বললাম যে তাহিরা মানি ব্যাগটা রেখে দাও। তাহলে তাহিরা কয়টা কাজ করবে? একটা না দুইটা? কয়টা কাজ করবে তাহিরা? তাহিরা যখন মানি ব্যাগটা বলবো রেখে দাও, তখন তাহিরা একবার রাখবে, তারপর আবার দিবে, তাই না? দুইটা কাজ করবে না? যখন তাহিরাকে বললাম যে এটা রাখো, তো তাহিরা রাখলো। যখন বললাম দাও, তখন তাহিরা দিল। এবার তাহিরাকে বললাম রেখে দাও, রেখে দাও, মানি ব্যাগটা রেখে দাও, টাকাটা রেখে দাও। তাহলে তাহিরা রেখে আবার দিবে তো নাকি? হ্যাঁ, এই যে অবনী দারুণ পণ্ডিত। এই দেখেন আমাদের অবনী লিখছে দুইটা। আচ্ছা অবনী, তোমাকে যখন তোমার মা একটা ড্রেস দিয়ে বলে যে ড্রেসটা রেখে দে, তখন তুমি কি রেখে দাও? যে রাখলাম, আর এদের নাম এখন রেখে কি দাও আবার? না, রেখে দাও মানে দাও না, শুধু রাখো।
যখন বলবে দাও তখন একটি কাজ, যখন বলবে রাখো তখন আরেকটি কাজ, যখন বলছে রেখে দাও তখন আর দুইটা কাজ না, কয়টা কাজ? একটা কাজ। বুঝেন? বুঝেন নাই? যদি বুঝতেন আরো আগে তাহলে এতদিন মালি হয়ে যাইতেন। জি, যখন বলছে খাও, ভাত খাও, তাহলে খাবেন। যখন বলছে যাও তখন যাবেন, যখন বলছে নাও তখন নেবেন। ভাত খাও তাহলে খাবেন, ভাত নাও তাহলে কি নেবেন। কিন্তু যখন বললাম ভাত খেয়ে নাও, আপনাকে যখন বলবো যে ভাত খেয়ে নাও, তাহলে খেয়ে কি আবার ব্যাগে নিব যে আচ্ছা খাইলাম এবার প্যাকেটে করে দেন? আপনাকে বলছে যে ভাই ভাত খেয়ে নেন, তাহলে ভাত খেয়ে কি ব্যাগে করে আবার নিবেন? যখন বলবে খাও খাবেন, যখন বলবে নাও তখন নেবেন, আর যখন একসাথে বলছে খেয়ে নাও তখন আর নিবেন না, খালি কি খাবেন। দুটো ক্রিয়া একসাথে যদি বলে তাহলে দুটো কাজ থাকবে না। দুটো কাজ একসাথে বললে দুটো মিলে কি একটা ক্রিয়া হবে। এই মালটার নাম যৌগিক ক্রিয়া। কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। সংজ্ঞা লেখেন, দুটো ক্রিয়া একসাথে বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে, দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। লেখেন, দ্রুত লেখেন। আজকে পদ শেষ করে একটু কারকে ঢুকবো। দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি, দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে, তাকে দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি, যে স্বপ্নের ঠিকানা আজকেই কারকে ঢুকে পড়বো ভাই, আজকে ইনশাল্লাহ আজকেই কারকে ঢুকে পড়বো। এই তো কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ কারকে ঢুকবো। কারো কারণে ঢুকেই পড়েছে, আপনি টের পাননি। আপনার জীবনে অনেক কিছু ঘটেছে, আপনি টের পাননি। কারো কামে ঢুকে পড়েছে, আপনি টের পাননি। যখন টের পাবো তখন টের পাবেন যে ও আল্লাহ তাই। দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে, দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে তাকে বলে যৌগিক ক্রিয়া। সূর্য ওঠে, সূর্য ওঠে, সূর্য ওঠে মানে ক্রিয়া কোনটা? ওঠা, তাই না? সূর্যের কাজ কি? ওঠা। সূর্যের কাজ কি? ওঠা। সূর্য ওঠে। পাতা পড়েছে, তাহলে পাতার কাজ কি? নিচে পড়া। উপরে থেকে পাতাকে নিচে পড়বে। সূর্য ওঠে, ওঠে একটা কাজ, আর পাতা পড়েছে পড়া একটা কাজ। এখন যদি বলি সূর্য উঠে পড়েছে, আপনাকে আপনার মা বলছে দেখ দেখ সূর্য উঠে পড়েছে, মানে কি সূর্য উঠে আবার কি পড়ে গেছে? সূর্য উঠে পড়েছে, ওরে দেখ সূর্য উঠে পড়লো, সূর্য উঠে পড়েছে, মানে কি আপনি বুঝে নিলেন যে সূর্য উঠে আবার কি পড়েও গেছে, তাই? সূর্য ওঠে ক্রিয়া ওঠা, সাইরেন বাজে, সাইরেন বাজে, বাজাটা ক্রিয়া। সূর্যের কাজ কি? ওঠা, ওঠা। সাইরেনের কাজ কি? বাজা, সাইরেন বাজে। এখন যখন বলছে সাইরেন বেজে ওঠে বা সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো মানে কি? সাইরেন বাজতে বাজতে কি উঠলো? হ্যাঁ, সাইরেন কে বাজতে বাজতে উঠলো? সাইরেনকে বলবেন এই সাইরেন নাম, একটা নাম। সাইরেন বেজে উঠলো মানে আসলে উঠলো না, শুধু বাজলো। মেয়েটি আমাকে বলল, মেয়েটি আমাকে বলল, শেষ উদাহরণ যৌগিক ক্রিয়া। বলাটা ক্রিয়া, বলাটা কি ক্রিয়া, তাই না? ক্রিয়া না ভাই? কে বললো? মেয়েটা। কাকে বললো? আমাকে। বলাটা একটা কাজ। জাহাজ ঘাটে লাগলো, জাহাজ ঘাটে লাগলো, এখানে ক্রিয়া কোনটা? লাগানোটা।
জাহাজ ঘাটে লাগলো, জাহাজ ঘাটে লাগলো, লাগা, জাহাজ ঘাটের সাথে ভিড়ে গেল, তাই না? পোস্টার লাগাও, তাহলে ক্রিয়া কোনটা? লাগানোটা। ছবিটা লাগাও, ক্যালেন্ডারটি লাগাও, তাহলে লাগানোটা একটা কাজ। তাহলে জাহাজ ঘাটে লাগলো বা পোস্টারটি লাগাও, লাগানো কাজ। মেয়েটি আমাকে বললো বলাটা কাজ। এখন আমি বলছি মেয়েটি আমাকে বলতে লাগলো, মেয়েটি আমাকে বলতে লাগলো, মেয়েটি আমাকে বলতে লাগলো মানে কি? মেয়েটা বলতে বলতে কি লেগে গেল, তাই না ভাই? দুইটা কাজ করবে না মেয়েটা? বলতে লাগলো মানে মেয়েটা বলতে বলতে আমার সাথে কি করবে? লেগে যাবে, তাই তো? না, যদি লেগে যায় না ভাই তাহলে কিন্তু যৌগিক ক্রিয়া হবে না, তাই না? এই যে নায়িকা বলতে বলতে লেগে যাচ্ছে, যদি লেগে যায় তাহলে যৌগিক ক্রিয়া না, একটা অন্য ক্রিয়া, অ্যাকশন ধর্মী ক্রিয়া। বলতে বলতে লেগে যাওয়া যাবে না, লেগে গেলে যৌগিক ক্রিয়া হবে না। বলতে লাগলো মানে বলবে, লাগবে না ভাই, বোঝা গেছে? দুটো ক্রিয়া বলবো কিন্তু কাজ দুটো হবে না, কাজ কি হবে? একটা। তাহলে দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে সেই ক্রিয়াটার নাম যৌগিক ক্রিয়া। শেষ ক্রিয়ার নাম মিশ্র ক্রিয়া। ভাইরা আমার, অ্যাডমিশন টেস্টের ভাই যারা আছেন, অ্যাডমিশনের ভাইরা আমার, খুবই জরুরি আপনাদের জন্য কোনটি মিশ্র ক্রিয়া, কোনটি যৌগ ক্রিয়া, কোনটি প্রযোজক ক্রিয়া, কোনটি হ্যান ক্রিয়া। অ্যাডমিশনে প্রতি বছর প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন এই ধরনের পদ প্রকরণ থেকে পরীক্ষা প্রশ্ন হবে, আর জবেও আসে। জি, মিশ্র ক্রিয়া। দেখেন আমার ছাত্র সাব্বির তুষার, হ্যাঁ সাব্বির তুষার, আচ্ছা আমার প্রিয় ছাত্র আছে না ভাই আমাদের কাছে? আচ্ছা সাব্বির তুষার আছে, আমার ইব্রাহিম আছে, হ্যাঁ আচ্ছা ইব্রাহিমের কথা একটু পরে বলছি। তো সাব্বির তুষার আমার খুব ভালো স্টুডেন্ট। তো সাব্বির তুষার আমি শর্টকাট বলি যে সাব্বির, হ্যাঁ তো সাব্বির এখন আমার ছাত্র মানুষ। তো সাব্বির ভাত খায়, ক্রিয়া কোনটা? খাওয়া, খাইটা ক্রিয়া, খাইকে সাব্বির কর্তা কি খায়? ভাত, ভাত খায়, কখনো রুটি খায়, কখনো কলা খায়, কখনো বিস্কিট খায়। বিড়ি টিড়ি তো খাও না নাকি সাব্বির? না, সাব্বির ভালো ছেলে, সব ছেলে লক্ষ্মী ছেলে বিড়ি টিড়ি খায় না। আচ্ছা, সাব্বির তার ছাত্র ভাত খায়, রুটি খায়, হ্যাঁ কলা খায়। জি, এই সাব্বির যেদিন বিসিএস ক্যাডার হবে, এসপি হবে, ফার্স্ট চয়েস দিয়েছে, ধরে নেন সাব্বির পুলিশ বা ম্যাজিস্ট্রেট, তাই না? ম্যাজিস্ট্রেট হবে বা পুলিশ হবে, তখন সাব্বির কিন্তু শুধু ভাত রুটি খাবে না। কি খাবে? সাব্বির মাঝে মাঝে কি চিকেন ফ্রাই খাবে, ফ্রাইড রাইস খাবে, অন্থন খাবে, হট ডগ মানে গরম কুত্তা খাবে। ওকে, কিন্তু এত দামি দামি জিনিস খাইতে হলে সাব্বিরকে আরো একটা জিনিস খাইতে হবে। কি খাইতে হবে? ঘুষ খাইতে হবে। সাব্বির পুলিশ অফিসার হবে, এসপি হবে, তাই না? চিকেন ফ্রাই খাবে, ফ্রাইড রাইস খাবে, অন্থন খাবে, স্যুপ খাবে। তাই এত কিছু খাইতে হলে সাব্বিরকে কি খাওয়া লাগবে? এই যে আরেকটা দামি জিনিস খাওয়া লাগবে, ঘুষ। সাব্বির ঘুষ খায়। এখন শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শোনেন, খায় মানে খাওয়া, খায় মানে কি? খাওয়া। সাব্বির ভাত খায়, রুটি খায়, কলা খায়, বিস্কিট খায়, কিন্তু ঘুষ খায়। বলছি খায় কিন্তু খাওয়া যায় না। ভালো করে শুনুন, প্রত্যেকটা ক্রিয়ার একটা নিজস্ব অর্থ আছে, প্রত্যেকটি ক্রিয়ার একটা নিজস্ব অর্থ আছে। খায় মানে খাওয়া, যাও মানে যাওয়া, দেখ মানে দেখা, হও মানে হওয়া। কিন্তু বললাম সাব্বির ঘুষ খায়, আসলে কিন্তু খাওয়ার কাজটি হয় না। সাব্বির আসলে ঘুষ নেয়, কিন্তু সাব্বির ভাত খায় মানে কি ভাত নেয়? সাব্বির রুটি খায় মানে কি রুটি নেয়? খায় মানে খাওয়া, খায় মানে খাওয়া, কিন্তু খায় ক্রিয়াটি মাঝে মধ্যে খাওয়া না বুঝিয়ে কি বোঝায়? বিশেষ অর্থ বোঝায়, বিশেষ অর্থ। এর নাম মিশ্র ক্রিয়া। সংজ্ঞাটা লিখে নেন, তারপর উদাহরণ দিয়ে আরেকবার বোঝাবো। লেখেন, ক্রিয়া যখন তার স্বাভাবিক অর্থের পরিবর্তে বিশেষ অর্থ প্রকাশ করে, ক্রিয়া যখন তার স্বাভাবিক অর্থের পরিবর্তে বিশেষ অর্থ প্রকাশ করে। ক্রিয়াটা কিন্তু বিশেষ না ভাই, ক্রিয়াটা বিশেষ না, বুঝতে পারলেন? ক্রিয়াটা কিন্তু স্বাভাবিক। এই স্বাভাবিক ক্রিয়ায় মাঝে মধ্যে কি করবে? বিশেষ অর্থ, বুঝতে পারলেন? তাহলে ক্রিয়া যখন তার স্বাভাবিক অর্থের পরিবর্তে বিশেষ অর্থ প্রকাশ করে তাকে মিশ্র ক্রিয়া বলে।
দেখেন ভাইরা আমার, বোনেরা আপনাদেরই, যায় মানে যাওয়া, ভাই যাও, যায় মানে কি যাওয়া, যাওয়া। তাহলে মেয়েটা কোথায় যায়? বাড়ি যায়, বাজারে যায়, বাগানে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়। যায় মানে কি যাওয়া, না কোনো সন্দেহ আছে? যায় মানে যাওয়া। কিন্তু মেয়েটা গোল্লায় যায়, মেয়েটা গোল্লায় যায়। এবার কোথায় যায় মেয়েটা? রসগোল্লার দোকানে, আদি সমসম, না মাতৃভান্ডার, না রসমেলা, না মধুবন, কোথায় যায় বলেন তো? আসলে মেয়েটা আবার কোথাও যায় না, মেয়েটা কোথাও যেতে হবে না। মেয়েটা সারাদিন ঘরে বসে কি ফেস আর বুক যদি থাকে তাহলে গোল্লায় চলে যাবে, মেয়েটাকে কোথাও যাইতে হবে না। যাই মানে যাওয়া, এই বাক্যটাতে আমি যাই ব্যবহার করেছি, কিন্তু কোথাও যাওয়া বোঝাবে না। বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ। ধরেন এই যে আমার রুমে একটা ফ্যান আছে, ফ্যানটা ঘুরছে না, আমি ঘোরাচ্ছি না। কেন ঘোরাচ্ছি না? ফ্যান ঘুরলে শব্দ হয়, আমি এসি চালাচ্ছি তাও ঘুরে যাচ্ছি, ফ্যানটা ঘুরছে না। তো ফ্যানটা ঘুরছে না, আপনাকে যদি বলে ঘুরছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? না। ঘুরছে না, বিশ্বাস কেমন করবেন? স্যার ঘুরছেই তো না, আমি দেখাতে পারছি না। অবশ্য লাইভ ক্লাস হলে সুবিধাটা, আমার পড়ার স্টাইল কিন্তু ভিন্ন। আমি আপনাদের অনেক কষ্ট করে আসলে বোঝাচ্ছি, কারণ আমার ক্লাসের স্টাইলটা একটু অন্যরকম। সামনাসামনি থাকলে আপনারা অনেক মজা পাইতেন, এটা আমার বিশ্বাস। আমার দুর্ভাগ্য যে আপনাদের সেই সুযোগটা পাচ্ছি না। তো যাই হোক, ফ্যানটা ঘুরছে না, তো ঘুরছে না, ঘুরছে না। কেউ যদি বলে ঘুরছে, তাহলে আপনি বিশ্বাস করবেন না। কিন্তু আমি যদি ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার আমার মাথা ঘুরছে, ডাক্তার সাহেব দেখেন তো আমার মাথা ঘুরছে, তাহলে ডাক্তার কি বিশ্বাস করবে না? বলবে ধুর মিয়া কই ঘোরান, আন্দাজে ফাজলামি করে, ঘুরছে না কিছু না, ঘোরান দেখি কই ঘুরছে, বলবে না বিশ্বাস করবে? তাহলে যে ফ্যান ঘুরছে, যে লাটিম ঘুরছে, এই যে এগুলো ঘুরছে, ক্রিয়া, ঘোরা স্বাভাবিক ক্রিয়া, কিন্তু আমার মাথা ঘুরছে, এটি স্বাভাবিক ক্রিয়া নাকি মিশ্র ক্রিয়া? আমার মাথায় হাত রেখে আমার গ্রামের একজন মুরব্বী বলছে, দোয়া করি তুই আরো বড় হ। বুঝতে পারলেন? দোয়া করি বাবা তুই আরো বড় হ। তাহলে আমি কি আরো বড় হব? না রে ভাই, আমি তখন ছোট হব। তাহলে এখানে বড় হওয়া তার আসলে কি বুঝিয়েছে? একটা বিশেষ কিছু, বিশেষ। বুঝতে পারলেন? তার মানে প্রত্যেকটা ক্রিয়ার একটা নিজস্ব অর্থ আছে, কিন্তু মাঝে মাঝে ওই ক্রিয়াটা ওই অর্থ না বুঝে একটা কি বিশেষ স্পেশাল অর্থে বোঝানো হয়। ক্রিয়াটা ওইটাই থাকে, কিন্তু অর্থটা বুঝে ভিন্ন। ওই ক্রিয়াটাকে বলে মিশ্র ক্রিয়া। তাহলে পরীক্ষা কোশ্চেন নিচের কোনটি মিশ্র ক্রিয়া? মেয়েটি গোল্লায় যায়, হ্যাঁ, বা ঘুষ খায়, সুদ খায়, জুয়েল শেখ খায়। জুয়েল কিবরিয়া শেখ খায়। তাহলে জুয়েল কিবরিয়া কি শেখ খায়? বলেন তো ভাই। না, শেখ খায় না, শেখ অনুভব করে। আসলে এখানে খাওয়া যায় না। জি, ইনশাল্লাহ এটি অবশ্যই ঠিক, ঠিকই বলেছেন। হ্যাঁ, মুক্তা বাড়াই, আপনি ঠিকই বলেছেন যে ইনশাল্লাহ, যে আসলে অন্তত সরাসরি না হোক, তবু তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই অনলাইনের সুবাদে তবু তো আপনাদের সাথে একটু পরিচিত হতে পারছি, একটু মজা করতে পারছি, এটি অনেক বড় কাজ। এই জন্য স্রষ্টাকে ধন্যবাদ, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে অন্তত এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম সুযোগ আমাদের করে দিয়েছে, যে অন্তত এত দূর থেকেও আপনাদের সাথে আমার একটা অন্তরের মিল, যদিও চোখে দেখি না, দেখছি না, যদিও চেহারা দেখি না, নাম জানি অনেক কিছু, তারপরেও কিন্তু আপনাদের সাথে একটা কি আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। এটি একটা অনলাইনের কারণে হয়েছে। জি, এখন লিখবেন হচ্ছে ক্রিয়ার ভাব। ক্রিয়া কি ভাব, ক্রিয়ার ভাব লেখেন, ক্রিয়ার ভাব। ইংরেজিতে যাকে বলা হয় মুড। ক্রিয়ার ভাবকে ইংরেজিতে কি বলা হয়? মুড, মুড। আচ্ছা, নাহিদুজ্জামান পলাশ, আমরা তাজমহল দর্শন করলাম। পলাশ, তাজমহল দর্শন করা মানে দেখা না, দেখার চেয়ে বিশেষ কিছু। ভালো করে শোনেন। আচ্ছা হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, ভালো একটি কোশ্চেন, রিলেটেড কোশ্চেন। দেখেন, আমরা রবীন্দ্রনাথের কুঠি বাড়ি যাচ্ছি, শিলাইদহে কুঠি বাড়ি, রবীন্দ্রনাথের ছেঁড়া জুতা, ভাঙা চশমা, তাই না, ভাঙা খাট, এগুলো দেখার জন্য। শিক্ষার্থী বন্ধু দেখেন তো, আমার রাজশাহী শহরে অ্যাপেক্সের শোরুমে দামি দামি জুতা আছে না? অনেক দামি দামি জুতা আছে তো ভাই। এসব দামি দামি জুতা দেখার বদলে আমি রবীন্দ্রনাথের ছেঁড়া জুতা দেখতে যাচ্ছি কেন? আসলে ওটা দেখা না, ওই যে জুতা দেখছি, তাজমহল যে দেখছেন, এটা দেখা না ভাই, এটা কি, এটা ভাব, এটা চিন্তা, এটা ভাবনা, এটা কল্পনা, এটা স্বপ্ন। বুঝতে পারলেন?
আপনি যখন সকিনার বাড়ি যাবেন, সকিনার বাড়ি দেখতে যাবেন, কিন্তু রোকেয়ার বাড়ি যখন যাবেন দেখবেন না, কি করবেন? দর্শন করবেন, দর্শন। এটা দেখা না ভাই, কি এটি হচ্ছে একটা অনুভব, অনুভব। এই মাত্র ভাঙা লাঠি দেখবেন, ছেঁড়া জুতা দেখবেন, এটা আপনি দেখবেন, এটা দেখে আপনি কি করবেন? অনুভব করবেন, কল্পনা করবেন, ভাববেন। অর্থাৎ দর্শন স্বাভাবিক দেখা নাকি অনুভবমূলক দেখা। ক্লিয়ার? দেখে মজার বিষয় যে মেয়েটি, আমি তাহিরাকে বললাম বই দাও, তাহিরা বই দিল, বইটা নাও, বইটা নিল, দিল না দিল, দেখলেন দিল বা নিল। এখন তাহিরের এক বন্ধু বলছে, তাহিরা স্যার চাইলো আর দিলা, আর আমি যে এতদিন থেকে চাই দাও না। তাহিরা বলছে তুই কি চাস দাদা, বল, দিব, আজকে দিব। বলছে আমি তোর মন চাই। তাহিরা বলছে এই নে, নে হারামজাদা, নে মন নে। তাহিরা মন দিবে। আচ্ছা দিতে চাই তাহিরা মন, এবার কি দিবে বলেন তো? তাহিরা যখন আমাকে বই দিল, তো বইটা দিল, দেখলেন কলম দিল, জামা দিল, তাই না, একটা ডায়েরি দিল, একটা ফুল দিল, কিন্তু মন দিল আপনাকে। এটা কেমনে দিল? কি দিলে মন দেওয়া হবে ভাই বলেন তো? তাহিরা কি দিলে আপনাকে মন দেওয়া হবে? তাহিরা যে বলে যে মন দিলাম, আসলে ঘোড়ার ডিম দিল, কিছু দেয়নি। আপনি ভাবলেন দিল তাই দিল, আপনি ভাবলেন পেলাম তাই পেলাম, আসলে কচু পেয়েছেন, কিছু পাননি। মিশ্র ক্রিয়া করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি ভাই। মন দেওয়া, প্রাণ দেওয়া, প্রেম দেওয়া, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। আর কেউ নেবেন? নেন ভাই, আরো আছে, নেন নেন। এই মন আসলে দেওয়ার কোনো বিষয় না, এটা একটু ফেক ভুয়া, এটা অনুভব। এটি দেওয়া যায় না, দেওয়া হয় না। দেওয়া বোঝায় না, কি বোঝায়? অন্য বিশেষ কিছু বোঝায়। জি, মিশ্র ক্রিয়া দিবেন, তোমার সরকার মিশ্র ক্রিয়া দিবেন। জি, লেখেন ক্রিয়ার ভাব, মুড, প্লিজ শেষ করবো। ক্রিয়ার ভাব, মুড। ইংরেজিতে ক্রিয়ার ভাবকে বলে মুড। মুডের বাংলা কি? ভাব। আপনাদের মুড আছে? মুড, আচ্ছা মুড আছে এখন হালকা পাতলা। যেদিন ক্যাডার হবেন, যেদিন রেজাল্ট হবে বিসিএস এর, হ্যাঁ, এসপি বা ম্যাজিস্ট্রেট, সেদিন কি কেমন লাগবে মুড? জি, দেখবেন ভাবে মাটিতে পা পড়বে না। জি, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন, যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন, জাহাঙ্গীরনগর জগন্নাথে চান্স পেয়েছিলেন, বুয়েট রুয়েটে মেডিকেলে, কেমন হয়েছিল বলেন তো? কেমন ভাবছিল? মুড বেড়ে গেছিল না? জি, যেদিন বিসিএস ক্যাডার হবে সেদিনও কিন্তু মুড বাড়বে। মুড, ক্রিয়ার ভাব। লেখেন ক্রিয়ার প্রকাশ ভঙ্গি, ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে বলা হয় মুড। ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে বলা হয় মুড। তাহলে ক্রিয়ার ভাব কি? ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গি। ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গি। ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গি। এখন দেখেন একটা ক্রিয়া যাও, একটা ক্রিয়া কি? যাও। তিনটা এক ক্রিয়া না ভিন্ন ক্রিয়া? এই তিনটা ক্রিয়া এক না ভিন্ন? দেখেন, জি, এখন সকিনা আমাকে বলছে, ক্লাস করতে করতে বলছে স্যার একটু বাইরে যাবো। আচ্ছা যাও। রহিমা বলছে স্যার একটু বাইরে যাবো। স্যার যাও। এরপর আলিয়া বলছে স্যার বাইরে যাবো। যাও, যাও। তিনজনকে তিন ক্রিয়া বলেছেন, এক ক্রিয়া বলেছি? ক্রিয়া একটাই ভাই, ক্রিয়া একটাই, কিন্তু আমার মুড কি আলাদা। প্রথম জনকে কি বললাম? যাও, দ্যাটস মাই নর্মাল মুড, দ্যাটস মাই নর্মাল মুড। যখন আরেকজন থেকে স্যার বাইরে যাও, দ্যাটস মাই অ্যাংরি মুড। এরপর যখন আলিয়া বলছে স্যার বাইরে যাব, যাও, যাও, দ্যাটস মাই সফট মুড, লাভলি মুড। অফিসে দেখবেন, অফিসে বস বসে আছে, একজন সহকর্মী ঢুকবে, সহকর্মী, স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, আসুন, আসুন জুয়েল সাহেব আসুন। এবার একজন পিওন আসবে, স্যার আসতে পারি? আয় বেটা আয়, আয়। এরপর একজন মহিলা সহকর্মী আসবে, স্যার আসতে পারি? এসো, এসো, এসো।
স্যার কি তিনজনকে তিন ক্রিয়া বলেছে না এক ক্রিয়া বলেছে? ক্রিয়া একটাই বলেছে, কিন্তু স্যারের মুড কি তিন রকম। মুড তিন রকম, বুঝতে পারলেন? জি, একটা জেনারেল মুড, একটা অ্যাংরি মুড, একটা লাভলি মুড, সফট মুড। ওকে, এখন প্রবলেমটা হলো যে আপনার যখন পরীক্ষায় থাকবে প্রশ্ন, তখন কি এরকম কেউ উচ্চারণ করে দিবে? পরীক্ষায় যখন থাকবে শব্দটা বা ক্রিয়াটা, কেউ কি পড়ে দেবে নাকি আপনাকে যে কোনটা অ্যাংরি মুড, কোনটা সফট মুড, কোনটা লাভলি মুড, কোনটি জেনারেল মুড? থাকবে কি ভাই এরকম? না। তো এইগুলো হচ্ছে বাসিক মুড, বাসিক ভাব। এগুলো আমরা নাটক, সিনেমা যখন অডিশন নেই, নাটকের অডিশন নেই, চলচ্চিত্রের অডিশন নেই, নাট্য অভিনেতাদেরকে, তখন এই টাইপের মুডগুলো আমরা জিজ্ঞেস করি। একটাই ক্রিয়া তিন ভাবে বলবেন। আপনি বসের অভিনয় করবেন, তাহলে আপনাকে তো তিনবার তিন রকম বলতে হবে, তা বলতে পারবেন কিনা? এরকম আমরা বলছি কি বাসিক মুড। কি মুড? বাসিক মুড, বাসিক ভাব। কিন্তু এগুলো পরীক্ষা আসবে না, পরীক্ষায় লাগবে ব্যাকরণিক ভাব। কি লাগবে? ব্যাকরণিক ভাব। দেখেন, ভাব চার প্রকার, এই ভাবটা ভুলে যান। এগুলো বাসিক ভাব, নাটকের সংলাপে, ডায়লগের জন্য, চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে, নাটকে অভিনয় করতে গেলে এই বাসিক ভাব লাগে, কবিতা আবৃত্তি করবেন, অভিনয় করবেন। আর আমাদের ব্যাকরণিক ভাব লাগবে পরীক্ষার জন্য। যদি বলে ক্রিয়ার ভাব কয় প্রকার, বলবেন চার প্রকার। একটি নাম হচ্ছে নির্দেশক ভাব। কি ভাব? নির্দেশক ভাব। একটির নাম হলো আকাঙ্ক্ষা ভাব, একটির নাম হলো সাপেক্ষ ভাব, আর একটির নাম হচ্ছে অনুজ্ঞা ভাব। ক্রিয়ার ভাব চার প্রকার। ক্রিয়ার ভাব হচ্ছে চার প্রকার। কি কি? নির্দেশক ভাব, আকাঙ্ক্ষা ভাব, সাপেক্ষ ভাব, অনুজ্ঞা ভাব। না তিন প্রকার না ভাই, মুড এর চার প্রকার। আর আগে যে মুড বললাম সেটা বাচিক মুড, বাচিক, বাচিক উচ্চারণগত মুড। আর আমাদের পরীক্ষায় তো উচ্চারণ করে কেউ দিবে না, সেজন্য পরীক্ষায় উচ্চারণগত বা বাচিক মুড আসবে না। কি মুড আসবে? ব্যাকরণিক মুড। এই ব্যাকরণিক মুড চার প্রকার। আপনাকে যদি প্রশ্ন করে ক্রিয়ার ভাব কয় প্রকার, উত্তর দিবেন চার প্রকার। চার প্রকার কি কি? নির্দেশক ভাব, আকাঙ্ক্ষা ভাব, সাপেক্ষ ভাব, অনুজ্ঞা ভাব। এখন বলবেন নিচের কোনটি অনুজ্ঞা ভাব, কোনটি সাপেক্ষ ভাব, কোনটি আকাঙ্ক্ষা ভাব, কোনটি নির্দেশক ভাব? কিংবা একটা বাক্য দিয়ে বলবে এই বাক্যে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে। খুবই সিম্পল, উচ্চারণ করে দিতে হবে না, সাইজ দেখে টের পাবেন। সাইজ দেখে টের পাবেন। কেমন টের পাবেন? সবচেয়ে আকাঙ্ক্ষা ভাব। আমি যদি বিশেষ ক্যাডার হতে পারতাম, পরীক্ষায় দিয়েছে, আমি যদি বিশেষ ক্যাডার হতে পারতাম, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম, আমি যদি বুয়েটে পড়তে পারতাম, এই বাক্যের ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে? তাহলে আকাঙ্ক্ষা ভাব, আকাঙ্ক্ষা। আমি যদি আলিয়া ভাটকে পেতাম, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমি যদি আকাশে উঠতে পারতাম। ইংরেজিতে আছে না ভাই, ইফ আই ওয়ার কিং এগেইন, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আকাঙ্ক্ষা ভাব। যদি ভালো করে পড়ো তাহলে বিশেষ ক্যাডার হতে পারবে, যদি ভালো করে পড়ো তাহলে বিশেষ ক্যাডার হতে পারবে। এটা সাপেক্ষ ভাব। কি ভাব? সাপেক্ষ ভাব। দুটো কাজ, একটি সাথে আর একটি নির্ভরশীল। বিশেষ ক্যাডার হতে পারবে কখন? যদি ভালো করে পড়ো, সাপেক্ষ ভাব। বৃষ্টি হলে ময়ূর নাচে, বৃষ্টি হলে ময়ূর নাচে। ময়ূর নাচবে কখন? বৃষ্টি হলে। যদি বৃষ্টি না হয় তো নাচবে না। বাবা বেতন পেলে আমি জামা কিনবো, জামা কিনবো কখন? বাবা যখন দেখবে। বাবা বেতন না পেলে কিনবো না। সাপেক্ষ ভাব। কি? সাপেক্ষ, সাপেক্ষ। আকাঙ্ক্ষা ভাব, সাপেক্ষ ভাব। নির্দেশক ভাব, যে বাক্যের দ্বারা সাধারণ কোনো বর্ণনা, যে বাক্যের দ্বারা সাধারণ কোনো বর্ণনা এবং প্রশ্ন করা হয়, দুটো জিনিস। যে বাক্যের দ্বারা সাধারণ কোনো বর্ণনা করা হয় কিংবা প্রশ্ন করা হয়, তার নাম নির্দেশক ভাব। বৃষ্টি হয়, তো বৃষ্টি হয় হোক, আমার কি? নির্দেশক ভাব। বৃষ্টি হয়, তাই না? পাতা পড়ে, সূর্য উঠে, মিনা গান গায়। আর যদি প্রশ্ন করে, তার নির্দেশক ভাব দুই ভাবে ঘটবে, সাধারণ বর্ণনা এবং প্রশ্ন। মিনা কি গান গায়? আজকে সূর্য উঠবে, সে কি আসবে, বৃষ্টি কি হবে, আমরা কি সেখানে যাব? নির্দেশক ভাবে দুই ভাবে ঘটে, সাধারণ কোনো ঘটনার বর্ণনা দিলেও নির্দেশক, প্রশ্ন করলেও নির্দেশক।
আর যদি মিনা গান গাও অনুজ্ঞা, মিনা গান গাও, প্লিজ মিনা গান গাও, আই মিনা গান গা অনুজ্ঞা। যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অভিশাপ, প্রার্থনা, কি অনুজ্ঞা লেখেন, অনুজ্ঞা। তাহলে নির্দেশক, তাহলে আকাঙ্ক্ষা তো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ইচ্ছা বা আকাঙ্ক্ষা। সাপেক্ষ একটির সাথে একটি নির্ভরশীল সাপেক্ষ। আর সাধারণ কোনো ঘটনার বর্ণনা বা প্রশ্ন হচ্ছে নির্দেশক। আর যে বাক্যের দ্বারা লিখে নেন আদেশ, উপদেশ, যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা, অভিশাপ বোঝানো হয়। যে বাক্যের দ্বারা যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা, অভিশাপ এইগুলি বোঝানো হবে, সেই বাক্যের ভাবকে কি বলা হবে? অনুজ্ঞা ভাব, অনুজ্ঞা ভাব। বাড়ি যাও, ছেলেটি বাড়ি যায়, তো যাজ্ঞা, ছেলেটি বাড়ি যায়, এটা বর্ণনা, ছেলেটি বাড়ি যায় বর্ণনা, নির্দেশক। আর বাড়ি যাও তাও অনুজ্ঞা, দয়া করে বাড়ি যাও অনুজ্ঞা। আদেশ করলে অনুজ্ঞা, উপদেশ দিলে অনুজ্ঞা, অনুরোধ করলে অনুজ্ঞা, নিষেধ করলে বাড়ি যেও না, এদিকে এসো না, বিড়ি খেয়েও না, হ্যাঁ বুঝতে পারলেন, নিষেধটাও অনুজ্ঞা। ফলে অনুজ্ঞা আবার কয়েক ধরনের, আদেশাত্মক অনুজ্ঞা, উপদেশাত্মক অনুজ্ঞা, অনুরোধমূলক অনুজ্ঞা, নিষেধাত্মক অনুজ্ঞা, প্রার্থনামূলক অনুজ্ঞা, অভিশাপমূলক অনুজ্ঞা। মর পাপিষ্ঠ, মর পাপিষ্ঠ কোন ভাব? অনুজ্ঞা ভাই, কোন ভাব? অনুজ্ঞা। কি জাতীয় অনুজ্ঞা? তোর অভিশাপ। কাঠবিড়ালি তুই মর, তুই কচু খা, কাঠবিড়ালি তুই মর, তুই কচু খা। বাক্যে কোন ভাব? অনুজ্ঞা ভাব। কোন ভাব? অনুজ্ঞা ভাব। কি জাতীয় অনুজ্ঞা? অভিশাপমূলক অনুজ্ঞা। তুমি দীর্ঘজীবী হও, বাংলাদেশ চিরজীবী হোক, আল্লাহ তোমার মঙ্গল করুন। কোন ভাব? কোন ভাব? অনুজ্ঞা ভাব। কোন ভাব? অনুজ্ঞা ভাব। কোন জাতীয় অনুজ্ঞা? প্রার্থনামূলক অনুজ্ঞা। বোঝা গেছে? তাহলে এই সবগুলি অনুজ্ঞা, সবগুলি কি অনুজ্ঞা, কিন্তু অনুজ্ঞার মধ্যে আবার আদেশাত্মক, উপদেশাত্মক, অনুরোধমূলক, নিষেধাত্মক, প্রার্থনামূলক, অভিশাপমূলক। ক্লিয়ার? কোন সমস্যা আছে? না। আরেকটা জিনিস বলে শেষ করবো যে অনুজ্ঞা দুই কালে হয়। যদি আমি কাল পড়াবো নিশ্চয়, কাল তো পড়াবো না, কালকে কারো পড়াবো, পরের দিন অনুজ্ঞা পড়াবো ইনশাআল্লাহ, মানে কাল পড়াবো, কাল বুঝে রাখেন। অনুজ্ঞা দুই কালে হয়, এক কালে হয় না, একটু বলে রাখি এখানে। কাল হচ্ছে তিনটা, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। কাল কয়টা? তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি পড়াবো, টেনশন নিন না, তিনটা কাল। যে দেখেন অনুজ্ঞা তিন কালে হয় না, কয় কালে হয়? দুই কালে। তাই বিসিএস এর প্রশ্ন হবে, অ্যাডমিশনের প্রশ্ন হবে, কোন কালের অনুজ্ঞা হয় না? কোন কালের অনুজ্ঞা হয় না? অতীত কালের অনুজ্ঞা হয় না, অতীত কালের অনুজ্ঞা হয় না। অতীত কালে কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ করা যায় না। তোমরা গতকাল পড়ে আসবে, হবে না। এখন পড়ো অথবা আগামীকাল পড়ে আসবে। তোমরা গতকাল আমার জন্য 100 টাকা দিয়েছো, হবে না। এখন নিয়ে আসো, এখন দাও, অথবা আগামীকাল দিও। বুঝতে পারলেন? তার মানে অতীত কালে অনুজ্ঞা হয় না, অতীত কালে অনুজ্ঞা হয় না। অনুজ্ঞা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা। আল্লাহ তোমাকে গতকাল সুস্থ করুক, হবে না। আল্লাহ তোমাকে এখন সুস্থ করুন অথবা ভবিষ্যতে সুস্থ রাখুন। ক্লিয়ার? আচ্ছা, এখন আরো জটিল করে প্রশ্ন করতে পারে যে কোন কালের অনুজ্ঞা? কাঠবিড়ালি তুই মর, তুই কচু খা, কোন কালের অনুজ্ঞা? বর্তমানের অনুজ্ঞা। আগামীকাল বাংলা পড়ে আসবে, কোন কালের অনুজ্ঞা? ভবিষ্যতের অনুজ্ঞা। 10 টাকা নিয়ে আসবে, ভবিষ্যতের অনুজ্ঞা। 10 টাকা দাও, বইটি দাও, তাহলে বর্তমান অনুজ্ঞা। আগামীকাল বই আনবে, ভবিষ্যৎ। বুঝতে পারবেন? এটা আমি বোঝানো তো শুধু বলে রাখছি, অনুজ্ঞা বর্তমানের হবে, ভবিষ্যতের হবে, অতীতের অনুজ্ঞা হবে না। পরীক্ষায় প্রশ্ন করতে পারে নিশ্চয় কোনটি বর্তমানকালের অনুজ্ঞা, কোনটি ভবিষ্যৎকালের অনুজ্ঞা। দেখ অনুজ্ঞা দিয়ে বলতে পারে এটি কোন কালের অনুজ্ঞা। ইনশাআল্লাহ বুঝতে পারবেন, একবার রিডিং করলে দেখবেন ইনশাআল্লাহ। সর্বনামটা পড়ে ফেলবেন। সর্বনামের আমি আলোচনায় যাব না, খুব সিম্পল জিনিস, পরীক্ষায় খুব একটা বেশি আসে না। সর্বনামটা একবার শুধু বলে দিই যে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে।
আমি সর্বনাম নিয়ে অনেক বেশি আলোচনায় যাব না, সর্বনাম প্রকারভেদগুলি পারলে একটু বই পুস্তক থেকে দেখে নিন। আমি যেহেতু সিম্পল বিষয় বা অনেক জটিলতা নাই, একবার একটু রিডিং করে দেখে নেবেন। আমি আর 5 মিনিট পড়াবো, 5 মিনিট, স্রেফ 5 মিনিট। জি, কেন পড়াবো? একটা কারণে লিখবেন কারণ, আর 5 মিনিট সময় দিবেন আমাকে। জি, 5 মিনিট পরে ছেড়ে দিব। দেখেন কারক, প্লিজ নক, কারণ কারকটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি অর্ধেক, বাকিটা শেষ করে দেবো, 5 মিনিট লাগবে আমার। ব্যাকরণে যত চ্যাপ্টার আছে কারক হচ্ছে সহজ, ব্যাকরণে যত টপিক আছে সবচেয়ে কারক সহজ। অর্ধেক শেষ করে দিয়েছি, আর বাকি অর্ধেকটা 3 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। কারকের বিশ্লেষণ কি? ক্রিজ অফ নক। কারক শব্দের বিশ্লেষণ ক্রিজ অফ নক। ক্রি শব্দের অর্থ কি? ক্রিয়া। নক শব্দের অর্থ কি? সম্পর্ক। ক্রি শব্দের অর্থ ক্রিয়া, নক শব্দের অর্থ সম্পর্ক। কারক শব্দের অর্থ কি? ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। দেখেন, ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। তাহলে কারক শব্দটির বিশ্লেষণ কি? কারক শব্দটির বিশ্লেষণ হচ্ছে ক্রিজ অফ নক। ক্রিজ অফ নক। ক্রি মানে ক্রিয়া, নক মানে সম্পর্ক। তাহলে কারক শব্দের অর্থ ক্রিয়ার সম্পর্ক বা ক্রিয়ার সাথে সম্পর্ক। ক্রিয়ার সম্পর্ক বা ক্রিয়ার সাথে সম্পর্ক। তো সঙ্গে বলা হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। আর আরেকটি প্রশ্ন ধরে, কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? লেখেন শব্দ বা কি? রূপতত্ত্ব। কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এর উত্তর কি? শব্দ বা রূপতত্ত্বে। কারক নির্ণয় করেন। কারক কেন আমি বললাম যে কারক বাংলা ব্যাকরণের সবচেয়ে সহজতম টপিক। তারপরেও কারক পড়েন না। 5 বছর ধরে পড়ছেন, 9, 10 এ পড়েছেন, অ্যাডমিশনে পড়েছেন, ইন্টারে পড়ছেন, বিসিএস এ পড়ছেন, তারপরে ওই যে 5-7 বছর কারক পড়ে, তারপরেও কি এরকম করে থাকেন না? মনে আছে তোরে কারক, তোরে আজও কি চিনতে পারলাম না? কেন হয়? কারণ কারক কেমনে নির্ণয় করতে হয় জীবনেও শিখেননি। কারক পড়েছেন। কারক পড়ার বিষয় না ভাই, কারক কি শেখার বিষয়। শিখেন, পড়েছেন, কার পাশায় দাগ, কার নিচে দাগ, অমুকের নিচে হবে না। কারক পড়তে হবে, শিখতে হবে। আপনি যদি সাঁতার পড়েন তাহলে হবে? সাঁতার যদি পড়েন, সামনে 2 হাত 2 হাত, সামনে 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 2 হাত 2 হাত, পিছনে 2 পা 2 পা 2 পা, 2 হাত 2 হাত 2 হাত 2 হাত 2 পা, হবে? 5 বছর যদি সাঁতার পড়েন খালি, আর নদীতে যদি ফেলে দেওয়া যায় 5 বছর পরে, সাঁতার কাম হবে? পড়ে কাম হবে? কিছু জিনিস আছে পড়ে হবে না, শিখতে হবে। হাউ টু সুইম, হাউ টু রাইড, পড়ে কাম হবে না। বুঝতে হবে। কারক নির্ণয় করতে হলে কি লাগবে? দুটো জিনিস লাগবে, ভালো করে শোনেন। যে আচ্ছা, আপনারা যেটা করেন কারক নির্ণয় কেন ভুল করেন সেটা শুনে নেন, দাদা জিন্দগিতে বলবেন কেন ভুল করেন। ভুল করেন এই জন্য যে আপনি কার পাছায় দাগ, কার পাছায় দাগ মানে কার নিচে দাগ, এটি কি দেখেন, হবে না। কার নিচে দাগ এটি পরে দেখবেন, কার নিচে দাগ এটি দেখতে হবে পরে, আগে দেখতে হবে ক্রিয়া। আর বলে কার নিচে দাগ এটি কারক না, কার নিচে দাগ এটি কারক না। কারক কি? ক্রিয়ার সাথে এই পদের সম্পর্ক। ভালো করে বলেন, বলছি আবার, কার নিচে দাগ এই পদটি কারক নয় ভাই। কারকটা কি? এই পদটার সাথে ক্রিয়াপদের কি সম্পর্ক, রিলেশন। তো যতক্ষণ আপনি রিলেশন, আপনি তো ক্রিয়া দেখেনই না, ক্রিয়ার দিকে তাকান, কারক এখানে তাকান কি কার পাশায় দাগ, হবে না, কাম হবে না। আমি আচ্ছা, কারক লেখেন। কারক হচ্ছে 6 প্রকার। কারক কয় প্রকার? 6 প্রকার। প্রতিকারক, কর্মকারক, করণ কারক, অধিকরণ কারক, অপাদান কারক, আর কি সম্পাদন কারক। হ্যাঁ, অনেকেই টের পায়নি, ঠিকই বলেছে আমার ফারুক, অনেকেই টের পায়নি। টের পাবে না তো, বেটাদের গন্ডারের চামড়া, ওরা তো ক্লাস করে না।
কোন দিকে চিন্তা করে, খালাতো বোনের চিন্তা করে খালি। হ্যাঁ, কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক, অপাদানকারক, সম্প্রদানকারক। এর মধ্যে আধুনিক ব্যাকরণে বলা হয় কারক 4 প্রকার। কারক প্রধানত 4 প্রকার। কারক প্রধানত যদি বলে 4 প্রকার, কি কি? কর্তৃ, কর্ম, করণ, অধিকরণ। আর বাকি দুইটা কারক না, বাচ্চা কারক, ফাও কারক। কারক প্রকৃতপক্ষে 4টি: কর্তৃ, কর্ম, করণ আর অধিকরণ। বুঝতে পারলেন? আর অপাদান কারকটা কি? অধিকরণের বাচ্চা, বাচ্চা কারক। এটা কোনো অপাদান, আলাদা কোনো কারক না, অধিকরণ কারকের একটা অংশ বা পার্ট। আর সম্প্রদান কোনো কারকই না, কর্ম কারকের অংশ সম্প্রদান। আধুনিক ব্যাকরণের সম্প্রদান কারককে স্বীকার করা হয় না। এবং প্রথম যিনি অস্বীকার করেছেন, এই প্রশ্নটি আসবে অ্যাডমিশন এবং বিসিএস এ অন্যান্য পরীক্ষায়, যে সম্প্রদান কারক প্রথম অস্বীকার করেছেন কে, বা সম্প্রদান কারক স্বীকার করেন না কে? ভাষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্চর্য হচ্ছেন? জি, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় ভাষাবিদ। ভাষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বলেছেন সম্পাদন কারক নাই। তো কেন বলেছেন সে ব্যাখ্যা দেব অন্য সময়। তাহলে আবার বলছি, সম্পাদন কারক কোনো কারক না, কোনো কারকই না। আর অপাদান একটা কারক, কিন্তু মূল কারক না, অধিকরণের একটা অংশ বা পার্ট বা বাচ্চা। মূল কারক কয়টা? 4টা: কর্তৃ, কর্ম, করণ আর অধিকরণ। এর মধ্যে কর্তৃ আর কর্মকারক পড়িয়ে দিয়েছি, করণ আর অধিকরণ পড়াবো, তাহলে কাম শেষ। আমি ভাত খাই। ভাই 5 মিনিট ধৈর্য ধরবেন, কারণ বেশি সময় নাই তো। যেহেতু 19 তারিখ, আমি 15 তারিখের আগে শেষ করব, 14-15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ কোর্সটা শেষ করে ফেলবো। শেষও করবো, আবার কোনো কিছু বাকিও রাখবো না। এই জন্যই তো এত কিছু আপনাদের জোর করে পড়াচ্ছি। বুঝতে পারলেন? শেষও করবো, আবার কোনো কিছু বাকিও রাখবো। এখন ফাঁকি দিয়ে শেষ করতে চাইলে শেষ করে দিতে পারি, কিন্তু আমি ফাঁকি দিতে চাই না, এটা আমার একটা বৈশিষ্ট্য, ফাঁকি দেই না। তো আমি শেষও করবো, আবার কোনো কিছু বাকিও রাখবো না। যে খালাতো ভাইয়ের কথাও চিন্তা করতে পারি, যে ঠিক বলেছেন। এবার মনোযোগ দেন, আর 2-3 মিনিট মনোযোগ দিবেন ভাই। আমি জানি যে আপনার মনোযোগ অনেকেরই বিঘ্নিত হচ্ছে, ক্ষুধা লাগতে পারে অনেকে। তো খাওয়াটা কাজ। আবার বলছে কারক নির্ণয় করতে গেলে ভাই প্রথম কাজ কি আপনার? প্রথম দায়িত্ব কি? ক্রিয়া বের করা। ক্রিয়া, ক্রিয়া। জি, খাওয়াটা কাজ। এবার ক্রিয়া বের করে কারক বের করবেন। আচ্ছা, খাওয়ার কাজটা করছে কি আমি, তাহলে আমি কর্তা বা কর্তৃকারক। সিম্পল। কাজ বের করে নিলে কাম শেষ। কাজ বের করতে পারলে কি কাম শেষ। আর কাজ যদি না বের করতে পারেন, তাহলে কাম অকাম। তাহলে খাওয়াটা কাজ। যে আমি নাকি রহিম খেতে পারে, করিম খেতে পারে, আমি, রহিম, করিম সবাই খেতে পারে। যে বা যারা খাবে, যে বা যারা কাজ করবে, সবাই করবে। আর খাচ্ছি কি? ভাত। তাহলে ভাত করবো না। কারণ আমরা তো জানি না যে পরীক্ষক কোনটার নিচে দাগ দিবে। পরীক্ষক আমার নিচে দাগ দিতে পারে, ভাতের নিচে দাগ দিতে পারে। আমার নিচে দাগ দিলে কাজটা আমি, খাওয়ার কাজটা আমি করছি, আমি কর্তা। আর ভাতের নিচে দাগ দিলে খাওয়ার কাজটা আমি করছি, কিন্তু কি খাচ্ছি? ভাত। তাহলে ক্রিয়ার বিষয় কর্ম। ওকে, আচ্ছা। আমি আরো জটিলে যাব পরে, আগামী দিন। আজকে শুধু সিম্পল বেসিক সূত্রটা বুঝিয়ে রাখছি, আগামী দিন জটিলতে যাব, ভয় পাই না। খাওয়ার কাজটা করছি আমি, আমি কর্তা, খাচ্ছি ভাত, কর্ম। এখন বলেন তো, ভাতটা কোথায় খাচ্ছি? কোথায়? ছাদে না ছাদে, না বাগানে, না মাঠে, না দোকানে, না গরুর গাড়িতে? কোথায়? খাওয়ার কাজটা আমি করছি, খাচ্ছি আমি কর্তা, কি খাচ্ছি ভাত। কোথায় করছি? কাজটা কোনো না কোনো জায়গায় করছি। সেটা কি বাক্য উল্লেখ করেছে? উল্লেখ করেনি ভাই। বাক্য উল্লেখ করতে বাধ্য? ওই যে ওই ডায়লগ, যে বাক্য কোনো কিছু উল্লেখ করতে বাধ্য না, ক্রিয়া বাদ দিয়ে। ভাতও উল্লেখ করতে বাধ্য না, শুধু বলতে পারতো আমি খাই। আমি উল্লেখ করতে বাধ্য না, শুধু বলতো আমি, শুধু বলতো খাই বা খাও। তো উল্লেখ করেছে, ভাত উল্লেখ করেছে আমি, কিন্তু উল্লেখ করেনি কোথায় খাই। কিন্তু উল্লেখ করতে তো পারতো। উল্লেখ যদি করতো তাহলে আমরা মাইন্ড করতাম। তাহলে উল্লেখ করতে পারতো যে আমি টেবিলে ভাত খাই, আমি সোফায় ভাত খাই, আমি মামপুরে ভাত খাই। তাহলে আমি টেবিলে ভাত খাই, টেবিলে ভাত খাই। কখন খাই? কখন খাই? খাওয়ার কাজটা কখন হয়? সকালে, অথবা বিকেলে, অথবা দুপুরে, অথবা রাতে, অথবা সন্ধ্যা। এই যে কাজটা কোথায় হয়, কখন হয়, এর নাম অধিকরণ। কাজটা যে করে সে কর্তা, যা করে, যে কাজটা করে সেটা কর্ম। আর কাজটা কোথায় করে, কখন করে, কোথায় করে, কখন করে।
ওরে পণ্ডিত অবনী, ওইটাও শেখাবো, ওই মালও শেখাবো। কোনো মাল বাদ রেখে জুয়েল মান ক্লাস শেষ করবে না, দাগ দেবে না। পরীক্ষকের বাপ দাগ দেওয়ার দরকার নাই। বললাম বাংলাদেশের কোনো পরীক্ষক নাই যে তোমাকে কারো আটকাবে। আমি ক্লাসটা করো, থামো, একটু ধৈর্যের বাঁধটা বাঁধো। আমি সকালবেলা তাহলে খাওয়াটা কাজ করছি, আমি কর্তা। কি খাচ্ছি? ভাত বা রুটি বা ছাতু বা বিড়ি, তাহলে এটা কর্ম। কোথায় খাচ্ছি? টেবিলে। কোথায় টেবিলে? কখন? সকালে বা দুপুরে বা রাতে। অধিকরণ কোথায়, কখন? ক্রিয়াটা কোথায় হয়, কখন হয়? কোথায় হয়, কখন হয়? অধিকরণ। এখন আমাকে, আমি টেবিলে ধরে নিলাম, আমি কোথায় খাই? টেবিলে। অধিকরণ কখন খাই? সকালে। এটা অধিকরণ। সকালে নাকি রাতে খেতে পারি? আচ্ছা, সকালে আমাকে টেবিলে ভাত দিয়েছে, আমি খাচ্ছি, ভাত আছে আমার সামনে টেবিলে। তাহলে ভাত খেতে গিয়ে আমি কি করব? মুখটা ভাতের সামনে নিয়ে যাব, নিয়ে গিয়ে হা করবো। ভাত ঢুকবে না মুখের মধ্যে? ঢুকবে না। তাহলে কি বলবো? ভাত ঢোক, ঢোক সিসিং, ভাত ঢোক। ঢুকবে? তন্ত্র মন্ত্র তপ জপ সোরা কেরাত করলে ঢুকবে না ভাত? না, ঢুকবে না ভাই। ভাতটা আমি খাবো, কিন্তু আমাকে একটা জিনিসের সাহায্য নিতে হবে। কার সাহায্য নিতে হবে? হাতের সাহায্য নিতে হবে। হাতের। তাহলে কাজটা, ভাত খাওয়ার কাজটা হাত করবে না আমি করব? কি করবে? হাত। ভাত খাওয়ার কাজটা হাত করবে না, আমি করবো, আমি করবো, আমি খাবো, কিন্তু সাহায্য নিব কার? হাতের। কর্মকার। তখন বলছেন হাত তুললে করেনি, না করুক, নাও করতে পারে, এবং না করে তো আপনাকে বিভ্রান্ত করবে। আমি টেবিলে বসে, সকালবেলা টেবিলে বসে ভাত খাই, আপনাকে প্রশ্ন করবে করণ কারক কোনটি। তো আপনি ভাববেন যে করণ তো একটা একটা হবে, হয় টেবিল, নাহলে সকালবেলা, নাহলে ভাত। নাও থাকতে পারে। না দিয়ে তো আপনাকে পাগলা বানাবে যে আমি সকালবেলা টেবিলে ভাত খাই, এই ব্যাখ্যা করণ কারক কোনটি। এখন আপনি তো ঝাঁপ দিবেন যে নিশ্চয় একটা না একটা করণ আছে। নাও থাকতে পারে, থাকবে। আপনাকে কে বলেছে? আছে কিনা সেটি বের করে তো আপনার কাজ। নাও থাকতে পারে। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ক্রিয়া কোনটা ভাই? ক্রিয়া। ক্রিয়া বের করবেন। কারকের প্রশ্ন এলে, কারকের কথা এলে, কোনো কথা নাই, কার পাছায় দাগ পরে আগে আপনি ক্রিয়াটা বের করে নেবেন, তারপর কার পাছায় দাগ দেখবেন, নাইলে বিপদ হবে। খাওয়াটা কাজ। খাওয়াটা কি কাজ? খাচ্ছে কে? কে খাচ্ছে? বাঘ না মহিষ? দুজনেই খাচ্ছে। আরো অনেকে খেতে পারে, বাঘ, মহিষ, গন্ডার, ভেড়া, বেজি, ছাগল, কুত্তা, সবাই খেতে পারে। খাক্কা যতজন খাবে সবাই কর্তা। তাহলে বাঘ মহিষ দুজনে কর্তা। খাচ্ছে কি বাঘ মহিষ? খাওয়ার বিষয় কি? জল। জল হচ্ছে কখন। ঘটনাটা কোথায় ঘটাচ্ছে? খাওয়ার কাজটা কোথায় করছে ভাই? কোথায়? ঘটনাটা কোথায় ঘটাচ্ছে? যে এক ঘাটে, এক ঘাটে। অধিকরণ কখন ঘটাচ্ছে? দেওয়া নাই, উল্লেখ করা নাই। নাই তো নাই। সকালে খেতে পারে, দুপুরে খেতে পারে, বিকেলে খেতে পারে, রাতে খেতে পারে। করেনি। কোথায় বলেনি, কখন, কোথায় বলেছে? এক ঘাটে, কখন বলেনি। দুইটা নাও থাকতে পারে, একটা আছে। এক ঘাট। অধিকরণ। এই যে বাঘ বা মহিষে জল খায়, কি দিয়ে খায়? উল্লেখ করেনি। তো উল্লেখ করেনি তো করেনি, করণ নাই। বলতে পারতো বাঘ মহিষ মুখ দিয়ে জল খায়, সুর দিয়ে জল খায়, গিলাস দিয়ে জল খায়, পাইপ দিয়ে জল খায়। খাইলে আপনার আপত্তি আছে? যদি পরীক্ষা দিত যে বাঘে মহিষে গ্লাসে করে জল খায়, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে থাকুক গা, পরীক্ষাকে নাই। তাহলে বাঘ মহিষ জল খায়। কি খায়? জল। কর্ম কোথায় খায়? এক ঘাটে। কখন খায়? সকালে বা দুপুরে বা রাতে। কিসের সাহায্যে? মুখের সাহায্যে, ঠোঁটের সাহায্যে। অধিকরণ কারক। কারক স্রেফ এই একটা। মনে আগুন। আচ্ছা, একটু সহজ করে বলি। শেষ শেষ। রেখো মা দাসিরে মনে। অ্যাডমিশনের প্রশ্ন হবে, অ্যাডমিশনে। জি, এখনই শেষ করবো। জি, রেখো মা দাসের মনে। অ্যাডমিশন টেস্ট ওয়ালারা ভালো করে খেয়াল করেন, আপনাদের কিন্তু কারক আসবে। বিসিএস এ নাও আসতে পারে, বিসিএস এর সিলেবাসে যদিও নাই তবু আসে মাঝে মধ্যে। রেখো মা দাসের মনে। ক্রিয়া কোনটা? ক্রিয়া। জি, ক্রিয়া।
রাখাটা হলো কাজ, রাখা। ক্রিয়া কোনটা? রাখা, রাখা। রাখার কাজটা করবে কে? কর্তাকে বলেন, কর্তাকে। রাখা হলো ক্রিয়া, কর্তাকে রাখবে কে? মা। মা রাখবে, মা হচ্ছে কর্তা। মা কাকে রাখবে? দাসকে। দাস হচ্ছে কর্ম। মন কি? আপনাদের কাছে প্রশ্ন, শেষ প্রশ্ন আজকে দিনের, বলেন মন কি? মন, মন কোন কাজ? রাখাটা কাজ। রাখার কাজ করবে কে? মা, কর্তা। মা রাখবে কি? দাসকে। দাস হচ্ছে কি? কর্ম। মন কোন কারক? অধিকরণ কারক। থ্যাংক ইউ তুষার, সাবির তুষার। হ্যাঁ, অধিকরণ। মাঝে রাখবে, কোথায় রাখবে? মা কোথায় রাখবে? মনে। মন, মন হচ্ছে অধিকরণ। মন কি রাখবে কোথায়? মা মনে। জি, থ্যাংক ইউ। আপনাদের, আমি আবার বলছি, অপাদান কোনো কারক না। আমি বলে দিব, কাম শেষ। বলে দিব, 2 মিনিট, কাম শেষ। সম্প্রদান কোনো কারক না, বলে দিব, কাম শেষ। এই 4টি কারক আপনাদেরকে বুঝে বুঝে প্র্যাকটিস করে পড়তে হবে। এখন ধরুন এরকম 1 কোটি উদাহরণ আছে, 1 কোটি উদাহরণ কি আমি ক্লাসে করাবো? আমি 5টা, 10টা, 20টা, 50টা, 100, 200 করাবো, কিন্তু আপনাদের কাজ হচ্ছে, এই যে আমি মেথডটা দিলাম, মেথড বের করবেন ক্রিয়া। লাস্ট কথা, বের করবেন আগে ক্রিয়া, বের করবেন ক্রিয়া। কাজটা কে করছে, কে বা কারা করছে? যে বা যারা করবে তারা কর্তা। ঠিক আছে? কাজের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কি? কর্ম। কোথায় হচ্ছে, কখন হচ্ছে অধিকরণ। আর কাজটা করতে গিয়ে কর্তা কোনো কিছু সাহায্য নিয়েছে কিনা। জুয়েল কারক লেখে। জুয়েল কি করে? কারক লেখে। জুয়েল কারক লেখে। লেখাটা হচ্ছে ক্রিয়া, লেখাটা ক্রিয়া, তাই না ভাই? লেখার কাজটা করছে কে? জুয়েল। তাহলে জুয়েল হলো কর্তা বা কর্ত্রী। জুয়েল লিখছে কি? কারক। লেখার কাজটা জুয়েল করছে, কথা জুয়েল লিখছে, লেখার বিষয় কি? কারক লিখছে। তাহলে কারক হচ্ছে কর্ম। কোথায় লিখছে? কোথায়? এই যে হোয়াইট বোর্ডে, বোর্ডে। বোর্ডে লেখে, তাহলে বোর্ড হচ্ছে অধিকরণ। কি দিয়ে লেখে? আঙ্গুল দিয়ে না নাক দিয়ে? কলম দিয়ে। তাহলে লেখার কাজটা কলম করে না, জুয়েলই করে। কিন্তু জুয়েল করতে গিয়ে সাহায্য নেয় কার? কলমের। জুয়েল কলম দিয়ে বোর্ডে কারক লেখে। সব কথা বাক্য বলেনি তো, না বললে সব কারক নাই। একটা বাক্যে সব কারক থাকতে হবে তার কোনো মানে নাই, কিন্তু চাইলে কি পরীক্ষক দিতেও পারে, না পারে। দিয়েছে কি না দিয়েছে সেটা বের করাই তো আপনার কাজ। তো প্র্যাকটিস করবেন ভাই, একটু বাসায় যে যে আপনি পড়বেন না, মেমোরাইজ করবেন না, মুখস্থ করবেন না, বুঝে বুঝে বের করবেন। কারক নির্ণয় করা, কারক পড়া না, কারক কি নির্ণয় করবেন। নির্ণয়। জি, ইব্রাহিম অপাদানে আজকে যাব না ভাইয়া, শিষ্য আমার শিষ্য ইব্রাহিম আজকে যাব না। অপাদানের সম্পদ, আমি তো বললাম যে দায়িত্ব আমার, আমি খালি বলে দেবো, কাম শেষ। বলা মাত্র কাম শেষ। তা আজকে একসাথে করবো। আজকে আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক। আপনি 4টি কারক, কর্তৃ, কর্ম, করণের অধিকরণ। কর্তৃ, কর্ম, করণার কি? অধিকরণ। এই 4টা আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন। আমি আগামীতে আরো একটু ঝালাই করবো। প্লাস এদের ভাগ আছে, ভাগ। কোন ধরনের কর্তা, কোন ধরনের কর্ম, কোন ধরনের অধিকরণ, বুঝতে পারলেন? খালি কারক চিনলে হবে না, কি জাতীয় কর্তা, কি জাতীয় কর্ম, কি এগুলো ভাগ আগামীতে এগুলো। কিন্তু আপনাকে নির্ণয় করাটাকে প্র্যাকটিস করবেন। আপনার কাজ এই 4টি কারক নিজেরা বই পুস্তক দেখে নিজেরা প্র্যাকটিস করবেন। আমি আগামীতে আরো একটু ডিটেলসে যাব, প্লাস অপাদানের সম্প্রদায়টাকে আলোচনা করবো। তো ঠিক আছে স্যার, আমার উত্তর পাইলাম না। আচ্ছা, আপনার কি প্রশ্ন ছিল সৌরভ মাহাতো? দেখি একটু আপনার যে কি প্রশ্ন ছিল, প্রশ্ন যে কই গেছে আল্লাহ জানে। আচ্ছা জি, আচ্ছা, একত্র। ঠিক আছে সৌরভ মাহাতো, জি, প্রশ্নের উত্তর পাবেন ভাই, টেনশন করিয়েন না। এক হলো একটা শব্দ, এক। সৌরভ মাহাতো শব্দটা কি? এক ভাই, এক। এর সাথে গতদিন বললাম, এর সাথে তা যুক্ত করলে কি? একতা। তাহলে এটা শুদ্ধ। একের সাথে জ যুক্ত করলে কি? ঐক্য, শুদ্ধ। একের সাথে ত্র, একটা প্রত্যয়, ত্র। যেমন তা একটা প্রত্যয়, জ একটা প্রত্যয়, ত্র একটা প্রত্যয়। তাহলে এর সাথে কি? একত্র। এখন একত্রের সাথে আবার ইত প্রত্যয়। ওই যে গাধা, গতদিন যে বললাম সৌরভ গাধা, সৌরভ গাধা গতদিন বলেছি, সৌরভ গাধা, যে এক, এর সাথে ত্র একটা প্রত্যয় যুক্ত একত্র হয়েছে। এর পিছনে আবার ইত প্রত্যয় মেরে দিলে হবে না।
বুঝলি কথা কতদিন বললাম যে একই শব্দে ডাবল প্রত্যয় যুক্ত করা যাবে না। এই এক একটা মূল শব্দ, একের সাথে ত্র একটা প্রত্যয়, ত্র যুক্ত হয়েছে একত্র, এই একত্রের পরে আবার ইত প্রত্যয় মারবে, একই শব্দের সাথে দুইবার ডাবল প্রত্যয় যুক্ত করা যাবে না। এটা কতদিন যে ব্যাখ্যা দিলাম রে গাধা, কি করলি, কইছিলি? কাজে এটি ভুল। এই জন্য জি স্যার বিসিএস নিয়ে কিভাবে পড়বো এইসব নিয়ে যদি একটু লাইভ করতেন আপনার অভিজ্ঞতা থেকে। জি ফাতেমা আক্তার, আপনি প্রশ্ন বলেন, প্রশ্ন ফাতেমা, প্রশ্ন হাজার হাজার প্রশ্নের ভিড়ে হারিয়ে যায়, এই পাইনি পাইনি না বলে প্রশ্নটা করবেন শেষে। আমি তো বলেছি শেষে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ ক্লাসের সময় হাজার হাজার প্রশ্ন করেন, আমি সবকিছু দেখি না, এত দেখতে গেলে ক্লাস নিতে পারবো না। বলেছি প্রশ্ন থাকলে শেষে করবেন। অনাগত দিন ক্রিয়াজাত কিভাবে? ক্রিয়াজাত অনাগত মানে যেটা আসছে, নাহিদুজ্জামান পলাশ, যেটা আসছে, অনাগত মানে যেটা সামনের দিকে কি আসছে, ভবিষ্যতে আসবে, এই জন্য ক্রিয়াজাত। জি তো থ্যাংক ইউ। গ্রাম লোক এক মনে পীযুষ দেখতে ফোনে, বুঝলাম না জি। ওকে, আমি আপনার বাক্য বুঝতে পারছি না, তো থ্যাংক ইউ, ভেরি গুড, গুড নাইট, শুভরাত্রি। জি ভালো থাকবেন। আগামী দিন আমরা আগামীকাল ক্লাস নেব, ক্লাস নিশ্চয় আজকে আমাদের শিডিউল অনুযায়ী জি 9টা 15 মিনিট ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।